বিয়ে কি ছেলে খেলা নাকি যে চাপিয়ে দিলেই হয়ে গেল? আমি এই বিয়ে কিছুতেই মানবো না। এমনভাবে বলছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। শুনো, পরিস্থিতি এমন ছিল তাই বিয়েটা হয়েছে। কেন, দেশে আর কোনো ছেলে ছিল না নাকি? পৃথিবীর সব ছেলে মরে একমাত্র তুই বেঁচে আছিস? হ্যাঁ, আমি একমাত্র বেঁচে আছি, তাই তো এত ছেলে থাকতে আমার ঘাড়ে এসেই পড়লে। দেখ আরিয়ান, মেজাজ গরম করবি না। আমার চোখের সামনে থেকে চলে যা। লজ্জা করলো না? সবাই বললো আর তুই ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে গেলি। তুই কি ভুলে গেছিস তুই আমার থেকে 3 বছরের ছোট? একদম ভুলি নাই, বরং তোমার জন্য আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। সবাই বলবে তুই তোর সিনিয়র চাচাতো বোনকে বিয়ে করছিস। ছি, কি লজ্জা! আমি মুখ দেখাবো কিভাবে? আরিয়ানের কথাই অহনা আরও রেগে আগুন হয়ে গেছে। সে কি ইচ্ছে করে বিয়ে করেছে নাকি? সে তো জানতোই না বিয়েটা আরিয়ানের সাথে হচ্ছে। তাহলে সে মরে গেলেও বিয়ে করতো না। অহনা এবার রেগে বলল, লজ্জা বলছিস? লজ্জা তো আমার হচ্ছে নিজের থেকে জুনিয়র চাচাতো ভাইকে বিয়ে করে। ছি ছি, এতদিন যাকে ছোট ভাই হিসেবে জানলাম, আজ হঠাৎ করে সে স্বামী হয়ে গেল। এই মুখ আমি দেখাবো কিভাবে সবাইকে? এসব বাদ দিয়ে ঘুমাতে দাও। অনেক প্যারায় দিনটা গেছে, আমি আর পারছি না। তোর ঘুমানোর হলে ঘুমা। এত কিছুর পরে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। কি একটা অবস্থা, ছি ছি, ভাবতেই তো বমি আসছে। এই, খবরদার বমি করবে না। সবাই ভাববে বিয়ের আগেই হয়তো কিছু করে দিছি। আরিয়ানের কথা শুনে অহনার চোখ বড় বড় হয়ে গেল। সে রেগে বালিশ ছুঁড়ে মেরে বলল, কুত্তা, আমি কি মজা করছি তোর সাথে? আর এই কথা কিভাবে বলছিস? লজ্জা করে না? ছি ছি, আমি তোর বড় বোন। ধুর, বিয়ে হয়ে গেছে, বোন না ভেবে বউ ভাবো। ঝামেলা মিটে যাক। কুত্তা, তোর বউ হবে আমার পায়ের জুতা। আর এই জুতা একদিন তোর মাথায় পড়বে, বুঝছিস? ওহ, এত রাগ! দেখছি বউ হওয়ার পর রাগটা ডাবল আপডেট হয়ে গেছে। আগে সিনিয়র ভাব দেখাতে, এখন তো পুরো বস মোডে আছো। তোর সাথে আমার কোনো রসিকতা করার ইচ্ছে নেই আরিয়ান। চুপচাপ আমার সামনে থেকে সরে যা, না হলে এমন কিছু বলবো না পরে কান্না করে পালানোর জায়গা পাবি না। ভয় দেখাচ্ছ নাকি? আমি কিন্তু ছোটবেলা থেকে তোমার এই রাগ, এই ঝাড়ি সব হজম করে আসছি। আজ হঠাৎ করে নতুন কিছু না। ছোটবেলায় আমি তোকে মানুষ ভাবতাম, এখন দেখছি একদম নির্লজ্জ হয়ে গেছিস। একবারও ভাবলি না আমি কি ফেস করব বাইরে গিয়ে? সবাই কি বলবে আমাকে? আরে বাহ, তুমি শুধু তোমার কথা ভাবো। আমি কি খুব সুখে আছি নাকি? বাইরে গেলেই সবাই বলবে আরিয়ান নিজের সিনিয়র চাচাতো বোনকে বিয়ে করেছে। দারুণ রেকর্ড। চুপ কর, একদম চুপ কর। আমার সামনে এসব কথা বলবি না, আমার মাথা ধরে যাচ্ছে। মাথা ধরলে ওষুধ খাও, কিন্তু আমার উপর ঝাড়ি দিও না। আমি কিন্তু ডাক্তার না যে তোমার সব সমস্যা ঠিক করে দিব। তুই মানুষ হবি কবে বলতো? এই মুহূর্তে মজা পাচ্ছিস? আমি এখানে মরে যাচ্ছি লজ্জায় আর তুই হাসছিস। হাসবো না তো কি করব? কাঁদবো? চাইলে কাঁদতেও পারি। ড্রামা কমপ্লিট হয়ে যাবে। আরিয়ানের এই ব্যঙ্গাত্মক কথাগুলো শুনে অহনার মাথায় রাগ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। তার চোখ দুটো লাল হয়ে উঠল, বুকটা ওঠানামা করছে রাগে আর অপমানে। সে এগিয়ে এসে আরিয়ানের কলার চেপে ধরল। একদম বেশি বাড়াবাড়ি করিস না আরিয়ান। আমি কিন্তু সত্যি বলছি, সহ্যের সীমা শেষ হয়ে যাচ্ছে আমার। তুই আমার জীবনটা একদম এলোমেলো করে দিলি। আমি একা কিছু করি নাই অহনা আপু। পরিস্থিতি আমাদের দুজনকেই এখানে এনে দাঁড় করিয়েছে। কিন্তু তুমি তো এমনভাবে রিয়্যাক্ট করছো যেন আমি ইচ্ছা করে সব করেছি। ইচ্ছে করে করিস নাই, কিন্তু রাজি তো হয়েছিস। একবারও তো না বলতে পারিস নাই, কারণ তোর কোনো চরিত্র নাই। ও, এবার চরিত্র বিশ্লেষণও শুরু হয়ে গেল। ভালোই তো, চালিয়ে যাও। তোর সাথে কথা বলাটাই ভুল। তুই একটা অসহ্য মানুষ, নিজের ভুল কখনো বুঝবি না। আর তুমি খুব পারফেক্ট, তাই না? সব ঠিক, শুধু আমি ভুল। কথার পর কথা, রাগের পর রাগ। ঘরের ভেতর যেন আগুন জ্বলছে। দুজনে কারোরই থামার নাম নেই। কিন্তু হঠাৎ দরজার বাইরে থেকে কারোর কণ্ঠ ভেসে এলো। বাইরে থেকে এক খালা বলল, আরিয়ান বাবা, অহনামা দরজাটা খুলে একটু বের হও তো, সবাই ডাকছে। মুহূর্তের মধ্যে দুজনেই চুপ হয়ে গেল। একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে চোখে রাগ, অপমান, অস্বস্তি সবকিছু মিছে আছে, কিন্তু বাইরে বাড়ি ভর্তি মেহমান। এখন কিছুই প্রকাশ করার উপায় নেই। অহনা নিচু গলায় বলল, দেখ, একটু বাড়াবাড়ি করবি না, বাইরে গিয়ে নর্মালি থাকবি। তুমিও ড্রামা করো, না হলে সবাই সন্দেহ করবে। তোর সাথে আমার কোনো অভিনয় করার ইচ্ছে নেই, কিন্তু বাধ্য হচ্ছি। আমিও
এই নাটকটা আমাদের দুজনকেই করতে হবে। দরজার দিকে এগিয়ে গিয়ে আবার থেমে গেল। অহনা পেছনে তাকালো একবার। আরিয়ানও তাকিয়ে আছে। দুজনের চোখে একই প্রশ্ন, এই সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু সেই প্রশ্নের উত্তর এখন নয়, শুধু হাসি মুখে দরজা খুলে বাইরে যেতে হবে। কারণ ভেতরে আগুন কেউ দেখবে না, বাইরে শুধু নতুন বউ আর বরকেই দেখতে পাবে সবাই। দরজা খুলে দুজনেই বাইরে পা রাখলো। মুখে জোর করে টেনে আনা হাসি, চোখে লুকানো ঝড়, ভেতরে আগুন, কেউ বুঝবে না এমন একটা অভিনয় নিয়েই তারা সবার সামনে এসে দাঁড়ালো। বাড়িভর্তি মেহমান, হাসি, আনন্দে ভরা পরিবেশ, অথচ এই দুজনের ভেতরে চলছে সম্পূর্ণ উল্টো এক যুদ্ধ। অহনা মাথা নিচু করে ধীরে ধীরে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। মুখে চাপা ভদ্রতা, কিন্তু ভেতরে জমে থাকা হাজারটা প্রশ্ন আর ক্ষোভ। দেখ মা, আমাদের যা ভালো মনে হয়েছে তাই করেছি। পরিস্থিতিটা এমন ছিল যে সময় নিয়ে ভাবার সুযোগ পাইনি। তোদের কি এটা মানতে কোনো অসুবিধা আছে? বাবার কণ্ঠে ছিল একরাশ দায়িত্ব আর অজানা একটা দুশ্চিন্তা। তিনি বুঝতে পারছেন মেয়ের ভিতরের অস্থিরতা, কিন্তু তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন। অহনা খুব ধীরে নিজেকে সামলে নিয়ে বলল, না বাবা, তোমার উপর কি আমরা কখনো কথা বলেছি? তুমি যা ভালো মনে করেছো সেটাই তো আমাদের জন্য ভালোভাবেই করেছো। কথাগুলো বলার সময় তার গলায় হালকা কাঁপন ছিল। চোখের কোণে জমে থাকা অভিমানটা সে জোর করে আটকে রাখলো, কারণ এই মুহূর্তে সে মেয়ের দায়িত্বটাই আগে পালন করছে। অহনা বাবা এবার আরিয়ানের দিকে তাকিয়ে একটু নরম গলায় বললেন, তোর কোনো অমত আছে বাবা? না চাচ্চু, তুমি তো ভালোই করেছো। ঘরের মেয়ে ঘরেই রাখছো, এর থেকে ভালো আর কি হতে পারে। আমি তো খুশি। কথাগুলো এত সহজভাবে বলে দিল আরিয়ান, যেন কি সবকিছুই তার মন মতোই হয়েছে, যেন এই বিয়েতে তার কোনো অস্বস্তি নেই। অহনা পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে নিচু গলায় বলল, কুত্তা এখানেও ওভার অ্যাক্টিং করছে। একটু আগেও আগুন ছুড়েছিল, এখন দেখি সাধু সেজে গেছে। আরিয়ান পাশ থেকে শুনে ফেলেও কিছু বলল না, শুধু একবার কড়া দৃষ্টিতে তাকালো অহনার দিকে। সেই দৃষ্টিতে ছিল সতর্কতা। এখন কিছু বলো না। আচ্ছা আচ্ছা, এত কথা পরে হবে। এখন তো ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই। এখন সবাই বসে খাওয়া দাওয়া করে নাও, তারপর গিয়ে আরাম করো তোমরা। বড়রা যখন কথা বলছে তখন আর কিছু বলার সুযোগ নেই। সবাই একে একে ডাইনিং এর দিকে যেতে লাগলো। অহনা আর আরিয়ান পাশাপাশি হাঁটছে, কিন্তু দুজনের মাঝখানে যেন একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে। অহনা দাঁতে দাঁত চেপে খুব আস্তে বলল, এত নাটক করার কি দরকার ছিল? খুব খুশি দেখাচ্ছিল তোকে। বাইরে এসেছি, একটু তো অভিনয় করতেই হবে, না হলে সবাই সন্দেহ করবে। তোর এই হাসিটা একদম সহ্য হচ্ছে না আমার। তাহলে চোখ ফিরিয়ে নাও, আমি তো জোর করে দেখাচ্ছি না। টেবিলে বসতে চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। সবাই নতুন বরবউকে নিয়ে মজা করছে, খোঁচা দিচ্ছে, আর তারা দুজন চুপচাপ বসে আছে, মাঝে মাঝে জোর করে হাসছে। অহনা লজ্জা পাচ্ছে নাকি? এত চুপচাপ কেন? না খালা, তেমন কিছু না। আরিয়ান পাশে বসে ধীরে ধীরে খাচ্ছে, মাঝে মাঝে তাকাচ্ছে অহনার দিকে। তার চোখে সেই একই রাগ, একই অস্বস্তি। খাওয়া দাওয়া চলতে লাগলো। প্লেটের খাবার শেষ হচ্ছে, কিন্তু তাদের ভেতরের অশান্তি একটুও কমছে না। চারপাশের হাসি ঠাট্টার মাঝেও তারা দুজন যেন সম্পূর্ণ আলাদা এক জগতে বন্দী। খাওয়া শেষ হতেই সবাই আবার বলল, যাও যাও, এখন রুমে গিয়ে রেস্ট নাও। আবার সেই একই পরিস্থিতি। আবার একসাথে সেই ঘরে ফিরতে হবে যেখানে কয়েক মিনিট আগেই আগুন জ্বলছিল। দুজনেই একবার একে অপরের দিকে তাকালো। অহনা মনে মনে বলল, এই রাতটা কিভাবে কাটাবো আমি? ঝামেলাটা তো এখনই শুরু হলো, শেষ কোথায় কে জানে। দুজনেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চারপাশে আত্মীয়দের হাসি মজা খুনসুটি, কিন্তু তাদের হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কতটা অস্বস্তি জমে আছে। পাশাপাশি হাঁটলেও তাদের মাঝে যেন অদৃশ্য এক দেওয়াল দাঁড়িয়ে আছে। অহনা দাঁত চেপে খুব আস্তে বলল, বেশি চালাকি করবি না, বাইরে যেটা করছিস সেটা যেন রুমে গিয়ে না দেখি। তোমারও নাটকটা কন্টিনিউ করতে হবে, না হলে এতক্ষণ যা করলাম সবই ভেস্তে যাবে। তোর সাথে এক সেকেন্ডও থাকতে ইচ্ছে করছে না। দুর্ভাগ্য, আজ পুরো রাতটাই থাকতে হবে। দরজার সামনে সে দুজনে কিছুক্ষণের জন্য থেমে গেল।
ভেতরে সেই আগুনের ঘরে আবার ঢুকতে হবে ভেবেই যেন কারোর পা এগোতে চাইছে না, তবুও উপায় নেই। দরজা খুলে ভেতরে ঢুকতেই আবার চারপাশ নিস্তব্ধ। দরজাটা বন্ধ হইতেই যেন মুখোশটা খুলে পড়ল দুজনের। অহনা এক ঝটকায় ওড়না খুলে বিছানার উপর ছুঁড়ে দিয়ে রেগে বলল। দম বন্ধ হয়ে আসছিল। এইসব অভিনয় আমি আর পারবো না। আরিয়ান ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে খুলতে বলল। পারতেই হবে, কারণ এইটাই এখন আমাদের রিয়েলিটি। আমার কোনো রিয়েলিটি না এটা, জোর করে চাপিয়ে দেওয়া একটা সম্পর্ক। তাহলে কি করতে চাও? এখনই গিয়ে সবাইকে বলে দিব আমরা এই বিয়ে মানি না। আমি কিছু জানি না, কিন্তু এইভাবে থাকতে পারবো না। সব কিছু এত সহজ না, শুধু রাগ দেখিয়ে কিছু হবে না। তুই আমাকে শেখাবি আমার লাইফে কি হবে সেটা তুই ডিসাইড করবি? আমিও তো এই বিয়েতে আটকে গেছি, শুধু তুমি ভিকটিম না। বাহ, এখন আবার নিজেকে কষ্টের নায়ক বানাচ্ছিস। তুমি যেটা ভাবতে চাও ভাবো, আমার কিছু যায় আসে না। দুজনের কথার মধ্যে আবার সেই আগুন, আবার সেই তীব্রতা, যেন কেউ কাউকে ছাড় দিতে রাজি না। অহনা বিছানার একপাশে বসে মাথায় হাত দিয়ে বলল। এই রাতটা কিভাবে কাটাবো আমি? এত নাটক ভালো লাগে না। আরিয়ান জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। ঝামেলাটা তো এখানেই শুরু হলো, শেষ কোথায় কি জানে। আরিয়ান দরজার পাশে হেলান দিয়ে ঠোঁটে হালকা তাচ্ছিলের হাসি এনে বলল। নাটক না করে সত্যিটা মেনে নিলেই তো পারো, তাহলে এত ঝামেলা হতো না। চুপ বেয়াদব, ভাইকে স্বামী মানবো? আমার রুচি কি এত খারাপ? পৃথিবীতে কি আমরা প্রথম? চাচাতো ভাই বোনের বিয়ে আগে কখনো হয়নি। এইসব আমি জানি না, আর জানতেও চাই না। আমি এটা কিছুতেই মানবো না, শুনছিস? কোনোদিন না। ধুর, আমার বাসর রাতটাই মাটি হয়ে গেল। অহনা কথাটা শুনেই চোখ বড় বড় করে আগুনের মতো জ্বলে উঠল। কুত্তা, এইসব কথা আবার মুখে আনবি? মার খেয়ে সোজা হয়ে যাবে কিন্তু। ঘরে বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে দূরত্ব কমলেও সেই কাছে আসার কোনো কোমলতা নেই, আছে শুধু রাগ, জেদ আর অদ্ভুত এক টানাপোড়েন। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অহনার দিকে এগিয়ে এলো, চোখে এক ধরনের চ্যালেঞ্জ, যেন সে নিজেকেই প্রমাণ করতে চাইছে। অহনা এক পা পিছিয়ে গিয়ে আঙ্গুল তুলে বলল। কাছে আসবি না আরিয়ান, একদম না। আমি কিন্তু সহ্য করব না। কিন্তু আরিয়ান থামল না। মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে অহনার চিবুক ধরে ফেলল। অহনা ধাক্কা দিতে যাবে, তার আগে এসে ঝুঁকে গিয়ে জোর করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটল যে অহনা কয়েক সেকেন্ড কিছুই বুঝে উঠতে পারল না। তারপর যেন বাস্তবে ফিরে আসতে তার ভেতরে রাগ বিস্ফোরিত হলো। আরিয়ান একটু দূরে সরে গিয়ে নিচু গলায় বলল। এইটুকু না হলে নিজেকে অসহায় পুরুষ লাগতো। তুই পাগল হয়ে গেছিস নাকি? এত বড় সাহস কিভাবে হলো তোর? তুই একটা নির্লজ্জ, একটা জঘন্য মানুষ। নিজের জায়গাটা ভুলে গেছিস। আমি তোকে ঘৃণা করি, শুনছিস? ঘৃণা করি। আরিয়ান এবার চুপ হয়ে গেল, কিন্তু চোখে সেই জেদ এখনো রয়ে গেছে। সে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। ঘরের ভেতর আবার নেমে এলো ভারী নীরবতা। কিন্তু সেই নীরবতা শান্ত না, বরং আরো ভয়ঙ্কর, কারণ এই নীরবতার ভেতরেই জমে আছে হাজারটা না বলা কথা। রাগ, অপমান আর অজানা এক টান। রুমের ভেতরে ভারী নীরবতাটা যেন আরও গাঢ় হয়ে উঠল। দুজনেই নিজের নিজের জায়গায় চুপ করে আছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কিন্তু অদৃশ্য একটা টান ঠিকই অনুভব করছে দুজনেই। আরিয়ান হঠাৎ করে ধপ করে খাটে শুয়ে পড়ল, দুহাত মাথার পেছনে রেখে লম্বা নিঃশ্বাস ছাড়ল। তারপর একদম স্বাভাবিক গলায় বলল। ঘুম পাচ্ছে। তুই খাটে শুলে আমি কই শুবো? কই, আবার আমার বুকে? কুত্তা, আবার শুরু করেছিস? একটু লজ্জা করলো না তোর? যাই বলো, আমার পাশেই শুতে হবে। তোর পাশে শোয়ার আগে আমি মরে যাব। তাহলে বসে থাকো সারা রাত, আমার কিন্তু ঘুম আসছে। তুই তো একদম লুচ্চা, এক নম্বরের নির্লজ্জ। বউকে কিস করলে কেউ লুচ্চা হয় না? কথাটা শুনে অহনার রাগ যেন আবার মাথায় চড়ে বসলো, কিন্তু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ করে গিয়ে খাটে ধপ করে শুয়ে পড়ল। অহনা পাশ ফিরে গজগজ করতে লাগলো। একদম কাছে আসবে না বললাম কিন্তু। আমি তো আসছি না, তুমি নিজেই পাশে এসে শুয়েছো। অহনা রাগে বালিশটা টেনে নিয়ে নিজের আর তার মাঝে রাখলো, একটা দূরত্ব তৈরি করার চেষ্টা। একই খাটে শুয়ে থেকেও দুজনের মাঝখানে সেই অদৃশ্য দেওয়ালটা এখনো আছে, কিন্তু তবুও এই প্রথম তারা এতটা কাছে। অহনা চোখ বন্ধ করে থাকলেও ঘুম তার কাছে আসছে না। মাথার ভেতর হাজারটা চিন্তা, অস্বস্তি আর পাশে শুয়ে থাকা মানুষটার উপস্থিতি।
আরিয়ান অন্য পাশে শুয়ে চুপচাপ, কিন্তু সেও ঘুমায়নি। মাঝে মাঝে চোখ খুলে এক পলক তাকাচ্ছে অহনার দিকে, তারপর আবার চোখ বন্ধ করছে। রাতটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নীরবতার মাঝেও। দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এই অস্বস্তিকর জেদির আগে ভরা সম্পর্কের মাঝেও কোথাও একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে, যা এখনও তারা কেউ স্বীকার করতে রাজি না। ভোরের হালকা আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকছে। রাতের অন্ধকারটা সরে গিয়ে এক অজানা শান্ত পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু সেই শান্ত ভেঙে গেল এক মুহূর্তেই। অহনা ধীরে ধীরে চোখ খুলতেই হঠাৎ করে শরীরটা জমে গেল। নিঃশ্বাসটা যেন আটকে এলো, কারণ সে অনুভব করলো সে একা নেই। তার গলার কাছে উষ্ণ একটা নিঃশ্বাস, খুব কাছে, খুবই কাছে। চোখ নামিয়ে তাকাতে সে দেখল আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার মুখটা অহনার গলার কাছে ডুবানো, যেন অজান্তেই আশ্রয় খুঁজে নিয়েছে সেখানে। অহনার পুরো শরীর কেঁপে উঠল। এই অপ্রত্যাশিত কাছাকাছি তাকে পুরো অস্বস্তিতে ফেলে দিল। আরিয়ান ঘুমের মধ্যেও হালকা নড়ছে, মাঝে মাঝে তার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে অহনার গলার আশপাশে, যেন সে কিছুই বুঝছে না, সম্পূর্ণ অবচেতন। অহনা হঠাৎ করে রাগে ফেটে পড়ল, এক ধাক্কায় তাকে সরিয়ে দিল। বেয়াদব, লজ্জা করে না তোর? আরিয়ান ধাক্কা খেয়ে একটু দূরে সরে গেল, চোখ কসলাতে কসলাতে আদো ঘুমে তাকালো। আরিয়ান বিরক্ত গলেই বলল, আমার দোষ নাই, ঘুমের মধ্যে এসেছি। তুই ইচ্ছে করেই আসছিস, সব বুঝি আমি। তুই একদম লুচ্চা হয়ে গেছিস। বাহ, বউকে জড়িয়ে ধরে লুচ্চা উপাধি পেলাম। এই মুখ এখন দেখাবো কাকে? তুই না একদম অসহ্য। সে উঠে বসতে যাবে, ঠিক তখনই আরিয়ান আবার হাত বাড়িয়ে তাকে টান দিয়ে নিজের দিকে নিয়ে এলো। ও না বুঝে ওঠার আগে আবার খাটে পড়ে গেল। আরিয়ান আদো ঘুমে তার বুকে মুখ ডুবিয়ে বলল, ডিস্টার্ব করো না, ঘুম শেষ হয়নি। অহনার চোখ আবার বড় হয়ে গেল রাগে। শরীর শক্ত হয়ে গেছে। এই আচরণ তার কাছে একদমই অগ্রহণযোগ্য। অহনা ধাক্কা দিতে দিতে রেগে চিৎকার করে বলল। আরিয়ান, ছাড় আমাকে, ছাড় বলছি। তার ভেতরে রাগ যেন এবার আগুন হয়ে জ্বলে উঠল। অপমান, অস্বস্তি আর এই জোর করে কাছে টানার ঘটনায় সে পুরোপুরি বিস্ফোরিত। তুই কি ভাবিস নিজেকে? যা ইচ্ছা তাই করবি? আমি তোকে বলেছি আমার থেকে দূরে থাকতে, শুনিস না কেন? সকালে নীরবতা আবার ভেঙে গেছে। জানালার আলোটা এখন পুরো রুমে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই আলোতেও তাদের সম্পর্কের অন্ধকার একটুও কমেনি, বরং কথার পর কথা, রাগের পর রাগ, সবকিছু যেন আরো জট পাকিয়ে যাচ্ছে। আরিয়ান চোখ বন্ধ করে বিরক্ত গলায় বলল, বেশি কথা না বলে ঘুমাতে দাও, বাইরে গেলে আবার সেই নাটক শুরু করতে হবে। কুত্তা, তুই তো রুমেই নাটক শুরু করে দিয়েছিস, বাইরে গিয়ে আর কি বাকি রাখবি? আরিয়ান এবার চোখ খুলে তাকালো, দৃষ্টিটা একটু অন্যরকম। সে চাপা গলায় বলল, দেখো, বেশি কথা বলে আমার ঘুমটা নষ্ট করলে কিন্তু মুড ঘুরে যাবে, তখন কিন্তু অন্য কিছু করতে মন চাইবে। মানে? কাল রাতে যেটা করার উচিত ছিল সেটা। কথাটা শুনেই অহনার চোখে যেন আগুন জ্বলে উঠল, মুখ লাল হয়ে গেছে রাগে, বুকের ভেতরটা কাঁপছে অপমান আর ক্ষোভে। অহনা দাঁত চেপে বলল, তুই একদম সীমা ছাড়িয়ে যাচ্ছিস আরিয়ান। কিন্তু সে কথাটা শেষ করার আগেই হঠাৎ করেই আরিয়ান সামনে ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যে সে অহনার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল, জোর করে, একদম হঠাৎ। পুরো ঘটনা এত দ্রুত ঘটল যে অহনা কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ হতবাক হয়ে গেল। তার শরীর শক্ত হয়ে গেল, চোখ বড় বড় হয়ে স্থির। তারপর আরিয়ান নিজে থেকেই ধীরে ধীরে সরে এলো। আরিয়ান শান্ত কিন্তু দুষ্টু ভঙ্গিতে বলল, আর কথা বললে এভাবেই চুপ করাবো। কয়েক মুহূর্ত পুরো রুম নিস্তব্ধ, যেন সময় থেমে গেছে। অহনা তারপর হঠাৎই বাস্তবে ফিরে এসে রাগে কাঁপতে কাঁপতে উঠে বসলো। তার চোখে স্পষ্ট আগুন, অপমান, অবিশ্বাস আর ক্ষোভ একসাথে জমে আছে। তুই এত বড় সাহস কিভাবে পেলি? তার গলা কাঁপছে, কিন্তু সেই কাঁপন ভয় না, সে পুরোপুরি রাগ। আরিয়ান কিছুটা হেলান দিয়ে আবার শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। সকালটা পুরো বাড়ি জুড়ে এক আলাদা ব্যস্ততা নিয়ে শুরু হয়েছে। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে নাস্তা করছে, কারো হাতে চা, কারো প্লেটে পরোটা, হাসি, গল্প, খুনসুটি, সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। কিন্তু এই ভিড়ের মাঝেও অহনা বসে আছে চুপচাপ, মাথা নিচু করে খাচ্ছে, যেন নিজের ভেতরে অস্বস্তিটা লুকানোর চেষ্টা করছে। আরিয়ানের বাবা চারপাশে তাকিয়ে হালকা গলায় বললেন, অহনামা, আরিয়ান কই? চাচ্চু, ও এখনো ঘুমাচ্ছে।
কথাটা বলার সময় তার গলায় ছিল স্বাভাবিকতা, কিন্তু ভেতরে ভেতরে সে জানে এই প্রশ্ন এখানেই থামবে না। আরিয়ানের বাবা ভুরু কুঁচকে একটু জোরে বলেন, এখনো ঘুমাচ্ছি? 9টা বাজে এখনো ঘুম? ছেলেটার বিয়ে হয়ে গেছে, সেটা কি ভুলে গেছে নাকি? টেবিলে বসা কয়েকজন মুচকি হেসে ফেল, কেউ কেউ চোখাচুকি করলো, যেন কথার ভেতর অন্য মানে খুঁজে পাচ্ছে। অহনা কিছু বলল না, শুধু মাথা নিচু করে খেতে লাগলো, কিন্তু তার গাল ধীরে ধীরে লাল হয়ে উঠেছে। সে বুঝতে পারছে এই কথাগুলোর ভেতর লুকানো ইঙ্গিতগুলো সবই আলাদা করে ভাবছে। ঠিক তখনই সিঁড়িতে ধীরে ধীরে নামতে দেখা গেল আরিয়ানকে। চুল এলোমেলো, মুখে ঘুম ঘুম ভাব, কিন্তু ঠোঁটে সেই চেনা হালকা হাসি। আরিয়ানের বাবা তাকিয়ে একটু রাগী গলায় বললেন, এত বেলা করে কেউ ঘুমায়? রাতে একদম ঘুম হয়নি বাবা। কথাটা এত স্বাভাবিকভাবে বলল সে, যেন এতে কোনো সমস্যা নেই। কিন্তু টেবিলে বসা সবাই একে অপরের দিকে তাকালো, কয়েকজন চাপা হাসি হেসে ফেলল। পরিবেশ হালকা একটু দুষ্টু মজা ছড়িয়ে পড়ল। আর এদিকে অহনা চুপচাপ বসে থাকলো, ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছে। দাঁত চেপে নিচু গলায় নিজেকেই বলল, কুত্তা কোথায় কি বলতে হয় সেটাও জানে না, একদম নির্লজ্জ। তার হাতের চামচটা প্লেটে ঠক করে লেগে উঠল। রাগটা লুকাতে পারছে না আর। আরিয়ান পাশ থেকে একবার তাকালো অহনার দিকে, তার ঠোঁটে কোণে আবার সেই দুষ্টু হাসি, যেন সে ইচ্ছে করে সবকিছু করছে। নাস্তার টেবিলে সেই ভিড় আর হাসির পরিবেশ ধীরে ধীরে শেষ হয়ে গেছে। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর অহনা চুপচাপ খাওয়া শেষ করে একবার আরিয়ানের দিকে না তাকিয়ে সোজা উঠে গেল। তার পায়ে যেন আগের মতো কোনো দ্বিধা নেই, আছে শুধু একটা পরিষ্কার সিদ্ধান্ত। আরিয়ানের রুমে সে আর যাবে না, অন্তত এখনই না। সিঁড়িতে উঠতে উঠতে সে একবারও পেছনে তাকালো না, কারণ পেছনে তাকালেই হয়তো আবার সেই একই অস্বস্তি, একই রাগ, একই অজানা টান তাকে থামিয়ে দেবে। অহনা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে ধীরে ধীরে বলল, অনেক হয়েছে, আর না, আমি আর ওই রুমে যাব না। কিন্তু তার গলার ভেতর থাকা কাঁপনটা তার সিদ্ধান্তকে পুরোপুরি শক্ত হতে দিচ্ছিল না। তবু সে নিজেকে বোঝাচ্ছে এটাই ঠিক। অন্যদিকে আরিয়ান বাড়ি থেকে বেরিয়ে গেছে, মুখে সে চিরচেনা দুষ্টু হাসি, যেন কিছুই হয়নি, যেন সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই তার জন্য একটা খেলা মাত্র। সে গিয়ে দাঁড়ালো তার বন্ধুদের আড্ডায়। চায়ের কাপ, সিগারেটের ধোঁয়া আর হাসির শব্দে ভরা একটা ছোট জমায়েত। আরে ভাই, কি অবস্থা? কেমন ঝড় সামলালি বলতো? আরে এই সামান্য ঝড় তুফানে আমার কিছুই হবে না, সব শান্ত করে দিব। কথাটা বলার সময় তার চোখে ছিল এক ধরনের আত্মবিশ্বাস, যেন এই পরিস্থিতি তার জন্য নতুন কিছু না। রাফি পাশে বসে একটু অবাক হয়ে বলল, ভাই, তোর সাহস আছে, মানতেই হবে। এত কিছু করে ফেললি, তাও কুল। সাহস তো থাকতেই হবে, যুদ্ধে নেমেছি যে। কথাটা বলার সময় তার গলায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যেন এটা শুধু একটা বিয়ে না, বরং একটা লড়াই, যেখানে সে হেরে যেতে রাজি না। আড্ডার হাসির মাঝে সে একবার ফোনটা হাতে নিল, একটু থামলো, তারপর আবার রেখে দিল। অন্যদিকে ঘরের ভেতর অহনা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আরিয়ানের কথাগুলো যেন বারবার মাথায় ঘুরছে। দুপুর গড়িয়ে বিকেলের দিকে আড্ডার পরিবেশটা একটু শান্ত হয়ে এসেছে। চায়ের কাপ হাতে আরিয়ান বসে আছে, চারপাশে বন্ধুদের হালকা হাসি আর গল্প, কিন্তু তার মাথার ভেতর কোথাও যেন অন্য চিন্তা ঘুরছে। আরিয়ান হঠাৎ বন্ধুদের দিকে তাকিয়ে বলল, সকাল থেকে গেছিলি, সেখানে কি অবস্থা এখন? হ্যাঁ, ওখান থেকে আসছি, সব ঠিক আছে এখন। কি অবস্থা? কোনো ঝামেলা? ঠিক আছে, তুই চিন্তা করিস না। অন্যদিকে অহনা নিজের রুমে বিছানায় আধো ঘুমে শুয়ে আছে। জানালার পর্দা দিয়ে আসা আলোটা তার মুখে পড়ছে। চারপাশের নিস্তব্ধতা। হঠাৎই তার ঘুমের ভেতর একটা অস্বস্তিকর অনুভূতি, গলার কাছে উষ্ণ একটা স্পর্শ, যেন কেউ খুব কাছে এসে মুখ ডুবিয়ে রেখেছে। মুহূর্তেই অহনা ঘুমের মধ্যে লাফিয়ে উঠে বসল। নিঃশ্বাস ভারী হয়ে গেছে, চোখ বড় বড় তাকিয়ে দেখে আরিয়ান। অহনা সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়ল, চিৎকার করে উঠল, কুত্তা, আমার রুমে কি করিস তুই? আরিয়ান একদম স্বাভাবিক ভঙ্গিতে বিছানার আশেপাশে বসে আছে, যেন কিছুই হয়নি। আরিয়ান হালকা গলায় বলল, আরে কি করব, ঘুমাতে আসছি। তোর রুম নাই? নিজের রুমে যা। মুরব্বীরা বলছে বিয়ের পরে বউ ছাড়া থাকতে নাই, তাই আসছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে অহনার মাথায় যেন আগুন জ্বলে উঠল, মুখ লাল হয়ে গেছে রাগে। তুই একদম নির্লজ্জ হয়ে গেছিস। আরিয়ান, এক সেকেন্ড এখানে থাকবি না, বের হয়ে যা। আমি তো এখন এখানেই থাকবো, সমস্যা হলে তুমি বাইরে থাকো। রুমের ভেতর আবার সেই চাপা অস্বস্তি। জানালার আলো ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে।
দিনের ক্লান্তি আর রাতের অস্বস্তি মিলিয়ে সব ঘরটা যেন আরো ভারী হয়ে উঠছে। অহনার আগে কাঁপতে কাঁপতে আরিয়ানের হাত ধরে টেনে তুলল। চোখে আগুন, গলায় ক্লান্তি আর বিরক্তি। কুত্তা, সারা রাত ঘুম হয়নি, এখন আমি ঘুমাতে চাই। তুই শান্তি দিবি না নাকি? আমি কি বাধা দিয়েছি ঘুমাতে? এইভাবে মানুষ ঘুমায় কিভাবে? তুই তো পুরো মাথা খারাপ করে দিচ্ছিস। পৃথিবীর সব স্বামী স্ত্রী এর থেকেও ঘনিষ্ঠ হয়ে ঘুমায়। আমি কি এত গভীরে চলে গেছি? কথাটা শুনে অহনার চোখ বড় হয়ে গেল। রাগ আর অস্বস্তি একসাথে মিশে মুখে স্পষ্ট হয়ে উঠল। অহনা দাঁত চেপে বলল, তুই নির্লজ্জ। বোনের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানিস না, আর এখানে বউ বউ কথা বলিস? বউয়ের সাথে কিভাবে কথা বলা উচিত সেটাও আমি জানি। বলবো নাকি বউ? অহনার শরীরটা শক্ত হয়ে গেল, রাগে হাত মুষ্টিবদ্ধ। সে বুঝতেই পারছে না এই ছেলেটা সিরিয়াস না ইচ্ছে করে তাকে আরো বেশি জ্বালাচ্ছে। অহনা রেগে বলল, তোর এইসব নাটক বন্ধ কর, আমি ঘুমাতে চাই, বুঝতে পারছিস না? ঘুমাতে তো কেউ মানা করছে না, আমি তো এখানেই আছি, তুমি ঘুমাও। দুজনে মাঝখানে বালিশটা যেন এক অদৃশ্য দেওয়াল, কিন্তু সেই দেওয়ালের উপরে জমে আছে রাগ, অস্বস্তি আর এক অদ্ভুত টান। অহনা ধীরে ধীরে শ্বাস ছাড়ল, চোখ নামিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। কিন্তু তার ভেতরের অস্থিরতা একটুও কমল না। আরিয়ানও চুপ করে বসে আছে, কিন্তু তার চোখে সেই চেনা দুষ্ট শান্তি, যেন এই লড়াইটা সে উপভোগ করছেই। দুপুরের রোদটা জানালার পর্দা ভেদ করে রুমে ঢুকেছে। বাইরে গরমের সঙ্গে সঙ্গে ঘরের ভেতরটাও একটা চাপে অস্বস্তি। অহনা এখন ওয়াশরুমে, আরিয়ান তখনও রুমে বসে আছে, যেন এই জায়গাটা তার নিজেরই। পানির শব্দ থেমে আসতেই বোঝা গেল অহনা বের হয়ে আসছে। ভেজা চুল, কপালে হালকা পানির ফোঁটা আর শরীরে গোসলের সতেজতা। আরিয়ান একবার তাকিয়ে থেমে গেল, চোখের দৃষ্টি একটু স্থির হয়ে গেল, মুখে আবার সেই চিরচেনা দুষ্টু ভাব ফিরে এলো। আরিয়ান হালকা ভুরু তুলে বলল, আবার 3 পিস শাড়ি পরতে পারো না? কেন? আমার যা ইচ্ছা আমি তাই পরবো। বউরা সাধারণত শাড়ি পরে, মানিয়ে যায় বেশি। আমি কারোর বউ না, মাথায় ঢুকিয়ে রাখ। তাহলে কি সত্যি মিথ্যে হয়ে যাবে? কথাটা শুনে অহনা থেমে গেল। কয়েক সেকেন্ডের জন্য চোখে দ্বিধা, রাগ আর অস্বস্তি একসাথে মিশে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে রেখে পড়ল, দেখ, মাত্র গোসল দিয়ে মেজাজ ঠান্ডা করে আসছি, আবার মেজাজ গরম করবি না। গরম হলে সমস্যা নাই, আমি নিজে হাত দিয়ে আবার গোসল করিয়ে দিব। মুহূর্তে ঘরে বাতাস যেন জমে গেল। অহনার চোখ বড় হয়ে উঠল রাগে। কুত্তা, তুই একটা বদমাস, একদম সীমা ছাড়িয়ে যাচ্ছিলি। সীমা তো তুমি সেট করো, আমি তো শুধু ঘুরে দেখি কোথায় পর্যন্ত যাওয়া যায়। তুই ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছিস। জ্বালানো না রিয়াকশন দেখা, সেটা বেশি ইন্টারেস্টিং লাগে। অহনার আগে একদম সামনে এসে দাঁড়ালো, চোখে চোখ। দুজনেরই মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব, কিন্তু সেই দূরত্বের ভেতরেই যেন হাজারটা কথা আটকে আছে। আরিয়ান হাসছে, অহনা রাগে কাঁপছে, আর এই রুমে আবারও শুরু হচ্ছে সেই একই যুদ্ধ। কথার দৃষ্টি আর অস্বীকার করা যায় না এমন টানের। বিকেলের নরম আলো ধীরে ধীরে ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। বাড়ির ভেতরে আবারও পারিবারিক স্বাভাবিকতা ফিরে এসেছে, কিন্তু অহনা আর আরিয়ানের মধ্যে সেই স্বাভাবিকতার কোনো ছোঁয়া নেই। প্রতিটা কথার ভেতরেই লুকিয়ে আছে রাগ, অস্বস্তি আর এক ধরনের অদ্ভুত টান। ডাইনিং টেবিলে বসে অহনার মা গরম গরম খাবার সাজাচ্ছেন। পরিবারের সবাই উপস্থিত। খেয়ে যাও হনমা, সারাদিন কিছুই খাসনি। পরে খাবো মা, এখন ভালো লাগছে না। ঠিক তখনই পাশ থেকে আরিয়ান স্বাভাবিক গলায় বলল, আমিও অহনার সাথে খাবো। কথাটা বলতেই রুমে একটা ছোট্ট নীরবতা নেমে এলো। অহনার সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তাকালো। অহনা ভুরু কুচকে বলল, আমার নাম ধরে ডাকলি কেন? তো কি বলবো, বউকে মানুষ নাম ধরেই ডাকে। কুত্তা, এক কথা বারবার বলতে লজ্জা করে না? এমন ভাব করলি যেন বিয়েটা মানিস না, এখন তো দেখছি উল্টো। না মানলে লস, সারাদিন বউয়ের আদর ছাড়া কাটাবো নাকি? কথাটা শুনে রুমের বাইরে কয়েকজন চাপা হাসি দিল। অহনার চোখে আগুন জ্বলে উঠল। অহনা দাঁতে দাঁত চেপে বলল, এত নির্লজ্জ হয়ে গেছিস, চাচি জানে এসব কথা? আরে এসব মা জানবে কেন, এসব তো তোমার আমার মধ্যে থাকবে। কথাটা শেষ করতেই অহনার আগে পাশের বালিশটা তুলে সরাসরি আরিয়ানের দিকে ছুঁড়ে মারল। বালিশটা গিয়ে লাগলো না ঠিকমতো, কিন্তু ঘরের ভেতর মুহূর্তে উত্তেজনা বেড়ে গেল। আরিয়ান হালকা হেসে বালিশটা ধরে পাশে রেখে বলল, রেগে যাওয়ার স্কিলটা কিন্তু একদম পারফেক্ট।
অহনা আর কিছু না বলে রাগে উঠে দাঁড়িয়ে গেল, মুখ শক্ত, চোখে আগুন। কোনো কথা না বাড়িয়ে সে সোজা আরিয়ানের রুমে চলে গেল। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আরিয়ান একবার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, তারপর হালকা নিঃশ্বাস ফেলে অন্যদিকে চলে গেল। কিন্তু ঘরের বাতাসে রয়ে গেল সেই অস্থিরতা, যা দুজনের মধ্যে প্রতিটা মুহূর্তে আরো গভীর হচ্ছে। রাত নেমে এসেছে ধীরে ধীরে, বাড়ির সব আলো জ্বলে উঠছে, কিন্তু সেই আলোর মাঝেও একটা অদ্ভুত অস্বস্তি যেন ভেসে বেড়াচ্ছে। সবে যার যার রুমে চলে গেছে, বাইরে সব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই অশান্ত রয়ে গেছে। ড্রয়িং রুমের এক কোণে বসে আছে অহনার বাবা আর মা, দুজনে চুপচাপ যেন কিছু একটা নিয়ে ভাবছে। অহনার মা দীর্ঘশ্বাস ফেলে ধীরে বলল, দেখো, ওদের তো বিয়ে দিয়ে দিলে, কিন্তু আমার মনে হচ্ছে ওরা কেউ কাউকে মানেনি। তার গলায় স্পষ্ট একজন মায়ের অস্থিরতা, নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভয়। অহনার বাবা একটু চুপ থেকে শান্ত গলায় বললেন, তাতে কি আস্তে আস্তে মানবে? সময় লাগবে। না, তুমি বোঝো না, আমি তো অহনাকে চিনি। ও এভাবে নিজের চাচাতো ভাইকে কখনোই মানবে না, তাও আবার ওর থেকে ছোট। কথার ভেতরে ছিল গভীর দুশ্চিন্তা, যেন সামনে কি হতে পারে সেই আশঙ্কা তাকে কুরে কুরে খাচ্ছে। অহনার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলেন, মাঝে মাঝে আমাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যেগুলো আমরা নিজেরাও চাই না, কিন্তু পরিস্থিতি এমন হয় যে কিছু করার থাকে না। তার কণ্ঠে ছিল ক্লান্তি, দায়িত্বের ভার, আর কোথাও একটা চাপা অপরাধবোধ। অহনার মা চোখ নামিয়ে বলল, কিন্তু যদি ওরা সুখী না হয়, যদি সারা জীবন এভাবেই ঝগড়া করে কাটায়? শুরুটা কঠিন হয় অনেক সময়, কিন্তু সব সম্পর্ক একদিন তৈরি হয় না। সময় ঠিক করে দেয় কে কাকে কতটা মানবে। দুজনেই চুপ হয়ে গেল। কথায় আর কোনো উত্তর নেই, শুধুই অপেক্ষা। অন্যদিকে আলাদা আলাদা রুমে বসে আছে অহনা আর আরিয়ান। দুজনেই নিজেদের মতো করে ভাবছে। রাগ আছে, অভিমান আছে, কিন্তু সেই সাথে কোথাও একটা অদৃশ্য টানও তৈরি হচ্ছে। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে অহনার রুমের দরজায় হালকা ঠকঠক শব্দ হলো। অহনা বিছানায় বসেছিল, চোখে এখনো দিনের রাগ আর অস্বস্তির ছাপ। দরজা খুলতে দেখা গেল আরিয়ান একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে, যেন দিনের ঝামেলার কোনো অস্বস্তি নেই। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, ফুচকা খাবে? না। চলো খেয়ে আসি, ভালো লাগবে। সারা দিন এই ঘরের ভেতরেই আছো, একটু বাইরে গেলে মনটা হালকা হবে। তোর সাথে রাস্তায় বের হলে মানুষ কি বলবে জানিস? ধুর, মানুষের কথায় কান দিয়ে লাভ আছে নাকি? চলো। কথাটা শেষ করে আরিয়ান অহনার হাতটা হালকা করে ধরল। জোর না, কিন্তু এমন একটা টান যেটা এক মুহূর্ত তাকে থামতে দিল না। অহনা একটু চমকে গেলেও পুরোপুরি ছাড়িয়ে নিতে পারল না। তার ভেতরে রাগের মাঝেও কোথাও যেন একটা নরম অনুভূতি নড়ে চড়ে উঠল। আরিয়ান তাকে ধীরে ধীরে বাইরে নিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে চারপাশের বাতাস যেন বদলে গেল। ঘরের ভেতরে সেই ভারী পরিবেশটা ধীরে ধীরে পেছনে রয়ে গেল। বাইরে বের হতে রাতের ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো। রাস্তার আলো, মানুষের চলাচল আর দূরের দোকানগুলোর কোলাহল সব মিলে এক অন্যরকম পরিবেশ। অহনা প্রথমে একটু অস্বস্তিতে থাকলো, ধীরে ধীরে চারপাশটা দেখতে লাগলো। অনেকদিন পর যেন একটু নিঃশ্বাস নিতে পারছে। আরিয়ান পাশে হাঁটছে, একদম স্বাভাবিক, মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে, আবার সামনে ফিরছে। অহনা ধীরে ধীরে বলল, তুই আমাকে এইভাবে টেনে নিয়ে আসলি কেন? কারণ তুমি নিজে আসতে না। অনেক কিছু বলতে গিয়েও থেমে গেল। চারপাশের আলো, মানুষের ভিড় আর হালকা ফুসকার গন্ধ সব মিলিয়ে তার রাগটা একটু একটু করে কমতে শুরু করলো। তারা ফুসকার দোকানের সামনে দাঁড়ালো। আরিয়ান আগে অর্ডার দিল। অহনা চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রথমে কয়েকটা মিনিট সে খুবই অস্বস্তিতে ছিল, কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তি কেটে গিয়ে একটা অদ্ভুত শান্তি আসতে শুরু করলো। রাতে ফুচকার দোকানের সামনে ছোট্ট ছোট লাইটের আলো ঝলমল করছে। চারপাশে মানুষের ভিড়, হাসি, খুনসুটি আর টকঝাল গন্ধে পড়া বাতাস। অহনা চুপচাপ দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আরিয়ান পাশে দাঁড়িয়ে তাকে দেখছে, মাঝে মাঝে তার মুখের দিকে তাকাচ্ছে, আবার হালকা হেসে সামনে ফিরছে। অহনার এই অস্বাভাবিকভাবে ফুচকা খাওয়াটাও যেন আরিয়ানের কাছে নতুন কিছু। সে চোখ সরাতে পারছে না। অহনা বিরক্ত হয়ে একবার বলল, কি দেখছিস এভাবে? খেতে দিবি নাকি শুধু তাকিয়েই থাকবি? খাচ্ছ তো তুমি, দেখতে ভালো লাগছে। ঠিক তখনই পাশের গলি দিয়ে হাঁটতে হাঁটতে এক মেয়ে এসে দাঁড়ালো, মুখে হালকা দুষ্টু হাসি, চোখে কৌতূহল। আরিয়ান ভাইয়া, আমি তো আপনার সাথে প্রেম করতে চাইছিলাম, কিন্তু আপনি তো অহনা আপুকে বিয়ে করে ফেললেন। কথাটা শুনেই অহনা একটু থমকে গেল। হাতে থাকা ফুচকাটা থেমে গেল। আরিয়ান এক সেকেন্ডের জন্য মেয়েটার দিকে তাকিয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। আরিয়ান হালকা কাজ ঝাঁকিয়ে হাসি দিয়ে বলল, কি করব বলো? কপালে সিনিয়র বউয়ের রাগ ঝাড় লেখা ছিল,
তাই আর কিছু করার ছিল না। অহনা সঙ্গে সঙ্গে চোখ বড় করে আরিয়ানের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু ভেতরে ভেতরে রাগটা আবার একটু নড়ে উঠল। মেয়েটি মুচকি এসে আবার বলল, তবে আপনাদের দুজনকে কিন্তু হেভি লাগে, সত্যি বলছি, একসাথে দেখলে একদম ফিল আসবে। কথাটা শেষ হতে একটু অস্বস্তি মিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল চারপাশে। অহনা এবার মুখ ফিরিয়ে ফুচকা খেতে লাগলো, কিন্তু তার কান লাল হয়ে গেছে। আরিয়ান পাশে দাঁড়িয়ে হালকা স্বরে বলল, দেখলে তো, মানুষও আমাদের পছন্দ করে, শুধু তুমি করো না। তোর কথা শোনার জন্য আমি এখানে আসিনি, চুপ কর। আরিয়ান শুধু হেসে চুপ করে গেল, কিন্তু তার চোখে সেই চেনা দুষ্ট হাসি, যেন এই ছোট্ট ঝগড়াগুলোই তার কাছে সবচেয়ে প্রিয় দৃশ্য। ফুচকার দোকানের সামনে শেষ প্লেটটা শেষ হতে রাতের বাতাসটা আরও একটু ঠান্ডা হয়ে এলো। মানুষের ভিড় ধীরে ধীরে কমছে, দোকানদারের হাঁক ঢাকও একটু ফিকে হয়ে আসছে, কিন্তু এই ছোট্ট সময়টাই অহনার মুখে একটা অদ্ভুত স্বস্তির ছাপ দেখা গেল। আরিয়ানের চোখে এখনও সেই চিরচেনা দুষ্টু শান্তি। আরিয়ান হঠাৎ করেই অহনার হাতটা ধরে ফেল, স্বাভাবিকভাবে, যেন এটা তার অভ্যাস। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, চলো একটু হাঁটি। হাত ছাড়, অস্বস্তি হয়। না, এভাবেই ভালো লাগছে। তুই কি ভুলে গেছিস আমি তোকে মানি না? মানতে হবে না, একটু স্বাভাবিক থাকো, তাতেই হবে। অহনা কিছু বলল না, কিন্তু হাতটাও ছাড়তে পারল না পুরোপুরি। অদ্ভুত একটা দ্বন্দ্ব তার ভেতরে, রাগও আছে, আবার সেই রাতের হালকা বাতাসও, হাঁটার অনুভূতিও ধীরে ধীরে ভালো লাগছে। তারা হাঁটতে লাগলো রাস্তায় ধারে। দীর্ঘ সময় হাঁটা, দোকানের আলো, মানুষের ভিড়, দূরের গাড়ির শব্দ, সব মিলিয়ে একটা অদ্ভুত শান্ত রাত। মাঝে মাঝে আরিয়ান কিছু বলছে, অহনা উত্তর দিচ্ছে না, তবুও হাঁটা থামাচ্ছে না। অনেকক্ষণ পর তারা বাসার সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে এসে অহনা হাত ছাড়িয়ে ভেতরে ঢুকতে নিল। ঠিক তখনই আরিয়ান তার সামনে দাঁড়িয়ে পথ আটকালো। আরিয়ান শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমার রুমে চলো। না, আমি আমার রুমে থাকবো। কোনো কথা শুনতে চাই না। অনেক কিছু বলতে যাবে, ঠিক তখনই আরিয়ান হঠাৎ করেই তার সামনে ঝুঁকে এসে তাকে কোলে তুলে নিল। অহনা এক মুহূর্তে চমকে উঠল, চোখ বড় বড়। অহনা রেগে চিৎকার করে বলল, আরিয়ান কি করছিস তুই? নামা আমাকে। কথা অনেক হয়েছে আজ, এখন ঘুম দরকার। অহনা হাত পা নাচাচ্ছে, রাগে ফুঁসছে, কিন্তু আরিয়ান একটুও থামছে না, সোজা তাকে নিজের রুমের দিকে নিয়ে যাচ্ছে। রুমে ঢুকতেই অহনা যেন আগুন হয়ে গেল। চারপাশে তাকিয়ে বুঝলো সে নিজের রুমে না, আরিয়ানের রুমে। দরজাটা পেছনেও বন্ধ হতে তার রাগ আরো বেড়ে গেল। অহনা তীব্র গলায় চিৎকার করে বলল, এখানে কেন আনলি আমাকে? আমি বলছিলাম আমি আমার রুমে যাব। এখানেই থাকবে তুমি? এবার কিন্তু জোর করছিস। আমি চাইলে কিন্তু এই নাটক এখানেই শেষ করে দিতে পারি। ভালোভাবে শুনলেই তো জোর করতে হয় না। অহনা এক মুহূর্তের জন্য থেমে গেল, বুক ওঠানামা করছে, রাগে চোখে স্পষ্ট প্রতিবাদ। অহনা দাঁত চেপে বলল, কেন বুঝছিস না তুই? আমি তোকে ভাই ছাড়া অন্য কিছু ভাবি না, আর আমার মনে আজও রাহাত আছে। নামটা উচ্চারণ হতেই রুমের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আরিয়ানের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল, চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল। আরিয়ান হঠাৎ করে গলা উঁচিয়ে বলল, খবরদার ওর নাম মুখে নিবি না। তার কণ্ঠে এবার আর ঠান্ডা নেই, সেখানে স্পষ্ট রাগ, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো এক ঝাঁকুনি। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল, এমনিতেই না মানলে কিছু বলবো না, কিন্তু অন্য মানুষের নাম আমার সামনে মুখে নিবি না। 100 বার বলবো আমি রাহাতকে ভালোবাসি। কথাটা শেষ হতেই রুমে একদম নীরবতা নেমে এলো, যেন সময় থেমে গেছে। আরিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তার চোখে রাগ, আঘাত আর কিছু না বলা অনুভূতির ঝড়। তারপর হঠাৎ করে সে পাশ ঘুরে জানালার দিকে তাকালো, গভীর নিঃশ্বাস নিল, নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরিয়ান নিচু গলায় বলল, ঠিক আছে, তোমার কথা তোমার মতোই থাক। কিন্তু তার কণ্ঠে এখন আর আগে সেই দুষ্ট হাসি নেই, আছে এক ধরনের ভাঙা অভিমান। রুমের পরিবেশ আবার ভারী হয়ে উঠল। অহনা দাঁড়িয়ে আছে রাগে, আরিয়ান জানালার পাশে চুপচাপ। দুজনের মাঝখানে এখন শুধু শব্দহীন এক দূরত্ব, আর সেই দূরত্বটা আগের চেয়েও বেশি ভারী। গভীর রাত, পুরো বাড়ি তখন নিস্তব্ধ। জানালার বাইরে হালকা বাতাস বইছে, ঘরের ভেতর শুধু দুইটা শ্বাসের শব্দ। অহনা ক্লান্ত হয়ে বিছানার একপাশে ঘুমিয়ে আছে, আরিয়ান অন্য পাশে, কিন্তু ঘুমের মাঝেও তার চোখে যেন শান্তি নেই। হঠাৎ আরিয়ান ধীরে ধীরে উঠে বসলো, ফোনটা হাতে নিল, স্ক্রিনে আলো, অন্ধকারে ছোট্ট একটা ছায়া ফেললো। সে একবার অহনার দিকে তাকালো, যেন নিশ্চিত হলো সে গভীর ঘুমে আছে। তারপর ফোনটা কানে নিল। আরিয়ান নিচু গলায় বলল, ভালো মতো রাখো ওকে।
ওপাশ থেকে কিছু কথা শোনা গেল। আরিয়ান চুপচাপ শুনে গেল, তারপর ঠান্ডা গলায় বলল, ভেবেছিলাম কয়েকদিন পরে মুক্ত করে দিব, কিন্তু না, এখন মনে হচ্ছে অনেক দিন রাখতে হবে। কথাটা শেষ করে সে ফোনটা রেখে দিল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ধীরে ধীরে সে ফিরে তাকালো বিছানার দিকে। অহনা এখনো গভীর ঘুমে, তার মুখটা শান্ত, রাগহীন, যেন দিনের সব যুদ্ধ এখন থেমে গেছে। আরিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক অনুভূতি দেখলো, অভিমান আর এক ধরনের অস্বীকার করা যায় না এমন টান। ধীরে ধীরে সে এগিয়ে গেল, অহনার পাশে এসে বসলো, তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর খুব সাবধানে, যেন ঘুম না ভাঙে, সে অহনার কপালের পাশে ঠোঁট চুইয়ে দিল। আরিয়ান খুব নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল, যতই রাগ করো আমি তোমাকে ছাড়ছি না। কথাটা শেষ করে সে ধীরে ধীরে শুয়ে পড়ল আর এক হাত দিয়ে অহনাকে হালকা করে জড়িয়ে ধরল। অহনা নড়ে উঠল না, ঘুমের ঘরে রয়ে গেল। আর আরিয়ান চোখ বন্ধ করলো, কিন্তু তার মুখে সেই চিরচেনা হাসি নেই। আছে এক ধরনের দৃঢ়তা, যেন সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাতটা আরো গভীর হলো, আর এই অদ্ভুত সম্পর্কে নীরবে আরো একটু শক্ত হয়ে গেল। সকালের আলো ধীরে ধীরে রুমে ঢুকে পড়ছে। পর্দার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো বিছানার উপর ছড়িয়ে আছে। চারপাশে শান্ত পরিবেশ, কিন্তু এই শান্তির মাঝেও লুকিয়ে আছে সেই চেনা অস্থিরতা। অহনার ঘুম ভাঙতেই বুঝলো আবারও সে আরিয়ানের কাছাকাছি, খুব কাছাকাছি। তার হাতটা আবার অহনার উপরই রাখা। অহনা হঠাৎ করে বিরক্ত হয়ে হাতটা সরিয়ে দিয়ে বলল, আরিয়ান সর, আবার ধরেছিস কেন? তাকে কি তোমার ক্ষয় হয়ে গেছে? ধরবি না বলছি, বুঝতে পারছিস না? আরিয়ান এবার পুরোপুরি চোখ খুলে তার দিকে তাকালো। ঠোঁটে সেই চেনা জেদি হাসি দিয়ে বলল, মন চাইলেই ধরবো, কারো কথা শুনবো না। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যে যেন এটা তার অধিকার। অহনা রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ালো, চোখে আগুন, মুখ শক্ত, আর এক সেকেন্ডও থাকতে চাইল না সেখানে। অহনা দাঁত চেপে বলল, অসহ্য, একদম অসহ্য তুই। কোনো কথা আর না বাড়িয়ে সে সোজা দরজার দিকে হাঁটা ধরল। দরজাটা জোরে খুলে বাইরে বের হয়ে গেল। আরিয়ান বিছানায় শুয়ে থেকে তাকিয়ে রইল, তার চোখে আবার সেই দুষ্ট শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরে কোথাও একটা অন্যরকম ভাব লুকিয়ে আছে। আরিয়ান ধীরে ধীরে চোখ বন্ধ করলো, যেন এই ঝগড়াটাও তার কাছে এখন অভ্যাস হয়ে গেছে। হয়তো সে ইচ্ছে করে এই আগুনটা জ্বালিয়ে রাখছে। দুপুরে নরম রোদটা উঠোনে পেরিয়ে ঘরের ভেতরে ঢুকছে রান্নাঘর থেকে। ভেতরে ভেসে আসছে গরম মশলার গন্ধ। পুরো বাড়িটা আবার অস্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে, কিন্তু অহনার ভেতরে অস্থিরতাটা এখনো ঠিক আগের মতোই রয়ে গেছে। রান্নাঘরে দরজার পাশে দাঁড়িয়েছিল অহনা, মুখটা একটু গম্ভীর, যেন কোথাও যেতে চায় না, কিছু শিখতেও চায় না। আরিয়ানের মা মমতা মাখা গলায় ডাক দিলেন, অহনা মা, আয়, তোকে একটু রান্না শিখিয়ে দেই। আমার এসব ভালো লাগে না চাচি। তার গলায় অনিচ্ছা স্পষ্ট, যেন এই জায়গাটা তার জন্য না। আরিয়ানের মা হালকা হেসে বললেন, তা বলে কি করে হবে মা, সংসার করতে গেলে তো এসব শিখতেই হয়। তিনি ধীরে ধীরে কাজ করতে করতে কথা বলছেন, যেন মেয়েটাকে বুঝাতে চান। আরিয়ানের মা আবার বললেন, আমার আরিয়ান তো খেতে খুব পছন্দ করে, ঘরের রান্না হলে তো আরো খুশি হয়। তাই আমি কি করব? কথাটা বলে সে চোখ ফিরিয়ে নিল, যেন এই দায়িত্বটা সে নিতে চায় না। আরিয়ানের মা এবার একটু থেমে তার দিকে তাকালেন, গলায় নরম কিন্তু দৃঢ় স্বরে বললেন, বউ হিসাবে তোর তো দায়িত্ব ওকে নিজের হাতে রান্না করে খাওয়ানো। কথাটা শুনে অহনার ভেতরে আবার সেই অস্বস্তি জেগে উঠল। অহনা নিচু গলায় কিন্তু কষ্ট মেশানো স্বরে বলল, চাচি, ওকে মানতে আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও একদিন তো মানতেই হবে মা। তার চোখে এবার একটু অন্যরকম ভাব, শুধু রাগ না, সেখানে আছে বিভ্রান্তি, অস্বীকার, আর কোথাও একটা চাপা কষ্ট। আরিয়ানের মা ধীরে ধীরে কাছে এসে তার মাথায় হাত রাখলেন, মায়া ভরা কণ্ঠে বললেন, রান্নাঘরে গরমের মাঝেও কথাগুলো যেন ঠান্ডা হয়ে অহনার মনে ঢুকে গেল। অহনা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে আবার নতুন একটা দ্বন্দ্ব শুরু হলো। একদিকে তার জেদ, তার পুরনো অনুভূতি, আর অন্যদিকে এই নতুন সম্পর্ক, যেটা সে মানতে চায় না, কিন্তু ধীরে ধীরে তাকে ঘিরে ফেলেছে। অনেক কষ্টে, হাজারটা অনিচ্ছা গিলে অহনার রান্নাটা শেষ করেছে। প্রতিটা ধাপে আরিয়ানের মা পাশ দেখিয়ে দিয়েছেন, তবুও তার কাছে কাজটা যেন পাহাড় ঠেলার মতো লেগেছে।
গরম চুলার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে তার কপাল ভিজে গেছে, ঘামে চুলগুলো এলোমেলো, দু হাতে ক্লান্তি। সব শেষ করে যখন সে নিজের রুমে ঢুকলো তখন তার নিজেকে ধরে রাখতে পারল না। দরজা বন্ধ করে ওড়নাটা খুলে এক বিছানার ওপর ছুঁড়ে ফেলল। অহনা হাঁপাতে হাঁপাতে বিরক্ত গলায় বলল, উফ, ওই বাদরের জন্য নাকি আমাকে রান্না শিখতে হবে? আমার খেয়ে দেয়ে কাজ নেই। ঠিক তখনই বেলকনির দিক থেকে হালকা পায়ের শব্দ। অহনা ঘুরে তাকাতেই দেখলো আরিয়ান বেলকনি দিয়ে রুমে ঢুকছে, মুখে সে চেনা দুষ্টু হাসি। আরিয়ান চারপাশে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, এই দুপুরবেলায় ওড়না ফেলে আমাকে আকৃষ্ট করতে চাচ্ছ নাকি? অহনার সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে গেল, চোখ বড় বড় করে বলল। সে কুত্তা, কি সব বলছিস তুই? সামনে এগিয়ে এসে বালিশটা হাতে তুলে নিল, যেন আবার ছুঁড়ে মারবে। আরিয়ান এক পা করে কাছে এসে দাঁড়ালো, হালকা গলায় দুষ্টু স্বর। আমি কিন্তু এমনিতেই আকৃষ্ট, নতুন করে কিছু করার দরকার নাই। দুজনের মাঝখানে দূরত্বটা আবার কমে গেল, চোখে চোখ, একদিকে রাগ, অন্যদিকে সে নির্লজ্জ দুষ্টামি। অহনা দাঁত চেপে বলল, কুত্তা, আমার রুম থেকে বের হ, এক্ষুনি বের হ। এটা কি শুধু তোমার রুম নাকি? অহনা কিছু বলতে গিয়েও থেমে গেল, রাগে তার বুক ওঠানামা করছে। আরিয়ান হাসছে, যেন এই রাগটাই তার সবচেয়ে প্রিয় দৃশ্য। রুমের ভেতরে গরম আর ঝগড়ার উত্তাপ মিলেমিশে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। অহনার মুখটা রাগে লাল, চোখে স্পষ্ট বিরক্তি। আরিয়ান ঠিক আগের মতোই দুষ্ট হাসি নিয়ে দাঁড়িয়ে। হঠাৎ আর কিছু না বলে অহনা ঘুরে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। দরজাটা জোরে ঠেলে রুমে ঢুকতে নিল। অহনা ঢুকতে ঢুকতে গজগজ করে বলল, অসহ্য একটা মানুষ, এক সেকেন্ডও শান্তিতে থাকতে দেয় না। বাইরে দাঁড়িয়ে আরিয়ান হালকা হেসে দরজার দিকে তাকিয়ে রইল, যেন এই রাগটাই তার কাছে সবচেয়ে মজার। আরিয়ান দরজার দিকে তাকিয়ে একটু জোরে বলল, আজ শাড়ি পরো একটু দেখি। তোর জন্য শাড়ি পরবো? মাথা খারাপ নাকি? আরিয়ান হেসে ফেল, দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ান দুষ্টু গলায় বলল, স্বামীর জন্য পড়লে সোয়াব আছে। তোকে স্বামী মানলে তো? কথাটা শুনে আরিয়ান কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, তার মুখের হাসিটা হালকা থেমে গেল, কিন্তু পরের মুহূর্তে সে আবার নিজেকে সামলে নিল, ঠোঁটের কোণে হালকা হাসি ফিরে এলো। আরিয়ান নিচু গলায় নিজের মনেই বলল, না মানলেও সমস্যা নাই, একদিন মানতেই হবে। ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে অহনা আয়নার দিকে তাকিয়ে আছে, মুখে এখনো রাগ, কিন্তু কোথাও একটা অদ্ভুত অস্থিরতাও আছে। বাইরে আরিয়ান অপেক্ষা করছে, আর ভেতরে অহনা নিজেকে সামলানোর চেষ্টা করছে। ওয়াশরুমের দরজা ধীরে খুলে গেল, ভেজা চুল, মুখে হালকা সতেজতা, কিন্তু চোখে এখনো সেই রাগের ছাপ। অহনা বের হতে আবার সেই একই মানুষটা সামনে দাঁড়ানো, যেন একদম অপেক্ষা করেই ছিল। আরিয়ান তাকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে হালকা হাসি দিয়ে বলল, শাড়ি পরলে না? আমার ঠেকা নাকি? আমার দেখতে ইচ্ছে করছে শাড়ি পরে। আমি পারবো না, আর ইচ্ছেও নেই। আরিয়ান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো, তারপর আলমারির দিকে গিয়ে একটা শাড়ি বের করলো, ধীরে এসে অহনার সামনে ধরলো। আরিয়ান শান্ত কিন্তু জেদি গলায় বলল, এটা পরো। বিরক্ত করবি না। কথাটা বলে সে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু আরিয়ান হঠাৎ হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল, একটানে তাকে কাছে নিয়ে এলো, এতটা কাছে যে দুজনের শ্বাস একসাথে মিশে যাচ্ছে। অহনা চমকে উঠে রাগে বলল, আরিয়ান, ছাড়। আরিয়ান কিছু বলল না, কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে মাথা নিচু করে তার গলার পাশে মুখ ঠেকিয়ে রাখলো। স্পর্শটা হঠাৎ কিন্তু খুব ভারী, যেন কথার বদলে অনুভূতি দিয়ে জেদ বোঝাতে চাইছে। আরিয়ান নিচু গলায় বলল, পরো বলছি। কুত্তা, এখন জোর করবি নাকি? দরকার হলে করব। কিছুক্ষণ দুজনেই স্থির সময়ই যেন আটকে আছে। অহনা অবশেষে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, ছাড়, পড়ছি। কথাটা শুনতে আরিয়ান ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। অহনা এক ঝটকায় সরে গেল, শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, চোখে এখনো রাগ, কিন্তু কোথাও একটা অদ্ভুত অস্থিরতাও মিশে আছে। আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, তার চোখে সেই চেনা জেদ, যেন সে জানে এই লড়াইটা সে থামাবে না যতক্ষণ না অহনা নিজে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে গেল, অহনা শাড়ি পরে বের হলো, হালকা রঙের শাড়ি, ভেজা চুলগুলো কাঁধে ছড়িয়ে আছে, চোখে এখনো সেই জেদ, কিন্তু পুরো লুকটাই বদলে গেছে। আরিয়ান কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে তাকিয়ে রইল, যেন প্রথমবার তাকে এভাবে দেখছে। আরিয়ান খুব আস্তে বলল, ওয়াও। এভাবে তাকিয়ে আছিস কেন?
আরিয়ান কোনো উত্তর দিল না, ধীরে ধীরে এগিয়ে এলো। দুজনের মাঝে দূরত্বটা কমতে লাগলো। অহনা একটু পিছিয়ে গেল, থামতে পারল না। হঠাৎ করেই আরিয়ান তার খুব কাছে এসে দাঁড়ালো। তার দৃষ্টি এবার অনেকটা গম্ভীর, আগের মতো দুষ্টামি নেই। সে হাত বাড়িয়ে অহনার হাতটা ধরল, শক্ত না কিন্তু ছাড়ার মতো না। আরিয়ান নিচু গলায় বলল, এভাবে থাকলে না তাকিয়ে থাকা যায় না। অহনার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, অহনা থেমে থেমে বলল, দূরে দাঁড়া। কিন্তু আরিয়ান এক পা আর এগোলো না। তাদের শ্বাস একসাথে মিশে যাচ্ছে। আরিয়ান হঠাৎ করে অহনাকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনা হতবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। আরিয়ান থেমে নাই, সে পাগলের মতো কিস করে যাচ্ছে। আস্তে আস্তে সে গলে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। এত বেপরোয়া স্পর্শে অহনা নাজেহাল অবস্থা হয়ে গেছে। আরিয়ান আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনেকক্ষণ কিস করে যখন শাড়িটা খুলতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে, আরিয়ান, অহনা কোথায় তোমরা? দুজনেই একসাথে চমকে উঠল। মুহূর্তের মধ্যে সেই অদ্ভুত টানটা ভেঙে গেল। আরিয়ানের মা বাইরে থেকে ডাক দিলেন, আরিয়ান, অহনাকে নিয়ে বাইরে আয়, তোর নানি দেখতে আসছে। অহনা তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, শাড়ির আঁচলটা ঠিক করলো। অহনা তাড়াহুড়ো করে বলল, বাইরে যাই। চলো, নাটক পার্ট 2 শুরু। দুজনের দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে একবার চোখে চোখ পড়ল। সেই চোখে আগের মতো শুধু রাগ ছিল না, কিছু একটা বদলাতে শুরু করেছে। খুব ধীরে ধীরে, খুব গভীরে। সিঁড়ির ওপর থেকে ধীরে ধীরে নামছে অহনা। মাথায় হালকা করে কাপড় টানা, একদম নতুন বইয়ের মতো লাজুক ভঙ্গি। তার পায়ের শব্দ খুব আস্তে আস্তে ভেসে আসছে। চারপাশে সবাই তাকিয়ে আছে, যেন এক মুহূর্তের জন্য পুরো বাড়ি থেমে গেছে। নিচে বসে থাকা নানি চোখ তুলে তাকাতেই মুগ্ধ হয়ে গেলেন। নানি মুখে হাসি ফুটিয়ে বললেন, আরে অহনাকে তো সত্যি অনেক সুন্দর লাগছে, একদম পুতুল বউ। তিনি একটু এগিয়ে এসে ভালো করে তাকালেন। নানি মায়া ভরা গলায় বললেন, আমার নানু ভাইয়ের সাথে তো খুবই মানিয়েছে, আল্লাহ মঙ্গল করুক তোমাদের। অহনা চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথা নিচু, মুখে কোনো কথা নেই। কিন্তু তার ভেতরে কি চলছে সেটা কেউ বুঝতে পারছে না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান হাসি দিয়ে বলল, দেখতে হবে না নানি বউটাকার, আমার বউ তো সুন্দরী হতেই হবে। তার কণ্ঠে গর্ব, দুষ্টামি আর এক অদ্ভুত আপন ভাব। অহনা চোখ তুলে একবার তাকালো, আবার দ্রুত চোখ নামিয়ে ফেল। নানি হেসে বললেন, যতই সুন্দরী হোক আমার থেকে বেশি না। কথাটা শুনি চারপাশে সবাই হেসে উঠল। হাসির শব্দে পরিবেশটা হালকা হয়ে গেল। অহনার ঠোঁটের কোনো অজান্তেই হালকা হাসি ফুটে উঠল, খুব সামান্য, কিন্তু সেটা লুকাতে সে আবার মুখ ফিরিয়ে নিল। আরিয়ান সেই হাসিটা দেখে একটু চুপ হয়ে গেল। তার চোখে এবার দুষ্টামির সাথে সাথে অন্য একটা অনুভূতিও ফুটে উঠল। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। জানালার বাইরে হালকা বাতাসের শব্দ, মাঝে মাঝে দূরে কুকুরের ডাক। পুরো বাড়ি ঘুমে ডুবে আছে, কিন্তু এই নীরবতার মাঝেও এক কোণে আলো জ্বলছে। আরিয়ান বারান্দার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, গলা স্বর নিচু, কিন্তু কণ্ঠে চাপা টেনশন স্পষ্ট। রাফি ওপাশ থেকে অস্থির গলায় বলল, ভাই আর রাখা যাচ্ছে না, সে বলছে সে নাকি চলে যাবে দূরে কোথাও। আরিয়ান এক মুহূর্ত চুপ করে রইল, চোখটা একটু কুঁচকে গেল। আরিয়ান ঠান্ডা গলায় বলল, আমি বিশ্বাস করি না ওকে। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো, যেন মাথার ভেতরে হিসাব করছে। আরিয়ান আবার বলল, আগেও অনেকবার বলেছে চলে যাবে, কিন্তু যায়নি, আবার ফিরে এসেছে। এখন কি করব ভাই? এইভাবেই আরও কিছুদিন রেখে দে। ভাই জানাজানি হলে কি হবে ভাবতে পারছিস? যা হবে তখন দেখব, এখন আমি কোনো রিস্ক নিতে চাই না। কথাটা বলেই সে ফোনটা কেটে দিল। কয়েক সেকেন্ডে দাঁড়িয়ে রইল অন্ধকারের দিকে তাকিয়ে। তার চোখে এবার সেই দুষ্টু হাসি নেই, বরং আছে এক ধরনের কঠিন সিদ্ধান্তের ছাপ। অন্যদিকে রুমের ভেতরে অহনা আদো ঘুমে নড়ে চড়ে উঠল। দরজার ফাঁক দিয়ে আসা আলো আর ফিস ফিস শব্দে তার ঘুমটা ভেঙে গেল আংশিক। সে চোখ না খুলেই মন দিয়ে শোনার চেষ্টা করলো। কিছু শব্দ কানে এলো, রাখা যাবে না, রিক্স। অহনার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল, মনে মনে বলল, আরিয়ান এত রাতে কার সাথে কথা বলে, আর কি গোপন করছে যে ও কাউকে জানাতে চায় না? তার ঘুম পুরোপুরি উড়ে গেল। চোখ বন্ধ রেখে সে ভাবতে লাগলো, এই ছেলেটা শুধু রাগী আর দুষ্ট না,
আর তার ভেতরে আরও কিছু আছে, কিছু অজানা, কিছু লুকানো। আর সেই রহস্যটাই ধীরে ধীরে অহনার মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করলো। দরজাটা ধীরে খুলে আবার বন্ধ হলো। রাতে সে নিস্তব্ধতা ভেঙে আরিয়ান রুমে ঢুকলো। মুখে আগের মতোই স্বাভাবিক ভাব আনার চেষ্টা, কিন্তু চোখে কোথাও যেন চিন্তার ছাপ রয়ে গেছে। ভেতরে তাকাতেই সে থমকে গেল। অহনা বিছানায় উঠে বসে আছে, ঘুমিয়ে নেই তার চোখ সোজা আরিয়ানের দিকে। আরিয়ান একটু থেমে হালকা স্বরে বলল, উঠলে কেন? কার সাথে কথা বলছিলে? প্রশ্নটা শুনেই 1 সেকেন্ডের জন্য আরিয়ান থেমে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। আরিয়ান স্বাভাবিক গলায় বলল, বন্ধু। এত রাতে বন্ধু নাকি অন্য কেউ? রুমের ভেতর হালকা টেনশন ছড়িয়ে পড়ল। আরিয়ান একটু হাসার চেষ্টা করে বলল, সত্যি বলছি, তুমি ছাড়া অন্য কারো প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। কুত্তা, আমি কি এসব বলছি নাকি? তো কি? আমি জানি সব মেয়েরাই স্বামীকে অবিশ্বাস করে। মেজাজ গরম করবি না। আদর করতে দাও, মেজাজ ঠান্ডা হয়ে যাবে। এমন কাছে আসলে জান নিয়ে নিব। তার চোখে এবার সত্যি রাগের সাথে অস্বস্তিও মিশে আছে। আরিয়ান থেমে না গিয়ে আরও 1 পা এগিয়ে মুচকি হেসে বলল, জান একটু আদর করতে দাও জান, পায়ের কাছে দিয়ে দিব। কথাটা শুনে অহনা আরও রেগে গেল, কিন্তু এবার কিছু বলতে গিয়েও থেমে গেল। রাতটা যেন থেমে আছে। চারপাশে নীরবতা, শুধু দুজন মানুষের শ্বাসের শব্দ, কিন্তু সেই নীরবতার ভেতরেও ঝড় লুকিয়ে আছে। অহনা বালিশে মাথা রেখে বিরক্ত গলায় বলল, ঘুমাবো, বিরক্ত করবি না, একদম না। আরিয়ান ধীরে ধীরে কাছে এসে বসল, গলায় নরম কিন্তু দুষ্টু সুর। সে বলল, কিছুই করব না, শুধু জড়িয়ে ধরে ঘুমাবো। কিছুতেই না, দূরে থাক। তাহলে কিন্তু অনেক কিছু করব, তখন আটকাতে পারবে না। হুমকি দিচ্ছিস? দিচ্ছি, এখানে তোমাকে বাঁচানোর কেউ নাই। কথাটা শুনে অহনার বুকের ভেতরটা ধক করে উঠল। রাগে অস্বস্তিতে অহনা দাঁত চেপে বলল, তুই সত্যিই অসভ্য। আরিয়ান আর কিছু না বলে ধীরে ধীরে তাকে কাছে টেনে নিল। তার হাতের চাপটা শক্ত না, কিন্তু ছাড়ার মতো না। আরিয়ান গলার কাছে মুখ রেখে খুব নিচু গলায় বলল, অসভ্য তো শুধু তোমার কাছে, বাকি সবার কাছে আমি ভদ্র। ভালো মানুষের নাটক করিস? আরিয়ান হালকা হেসে তার মুখের দিকে তাকালো। আরিয়ান আস্তে করে বলল, ঘুমাও, না হলে কিন্তু রেহাই নাই। অহনা আর কিছু বলল না, চোখ বন্ধ করে নিল। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, কিন্তু ক্লান্তিও কম না। অহনা মনে মনে বলল, এখন এই বাদরের সাথে লেপ্টে থাকতে হচ্ছে। তবু সে নড়ল না, চুপ করে রইল। আরিয়ান চোখ বন্ধ করলো, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি, যেন এই ছোট্ট ছোট্ট লড়াইগুলোই তার সবচেয়ে প্রিয়। সকালের আলো পুরো রুমে ছড়িয়ে পড়েছে। নাস্তার টেবিলে সবাই বসে আছে। গরম চায়ের কাপ, নাস্তার প্লেট আর পরিবারের সাধারণ কোলাহল, সব মিলিয়ে একটা স্বাভাবিক সকাল। কিন্তু তার ভেতরে কোথাও একটা শাসনের সুর লুকানো। টেবিলের এক প্রান্তে বসে আরিয়ান চুপচাপ নাস্তা করছে, আর স্বাভাবিক দুষ্টভাব আজও পুরোপুরি যায়নি। আরিয়ানের বাবা চোখ তুলে আরিয়ানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আরিয়ান, কাজ করার ইচ্ছে আছে নাকি সারা জীবন বাপের হোটেলে খাবে? কথাটা বলার সময় সাথে সাথেই টেবিলে একটু নীরবতা নেমে এলো। আরিয়ান হালকা হাসি দিয়ে চামচ নামিয়ে বলল, বাবা, তুমি হোটেল দিলে কবে বলবে? আমি তো জানি না। ফাজলামি করছো বেয়াদব? আরিয়ান সঙ্গে সঙ্গে মুখটা একটু গম্ভীর করলো। আরিয়ান শান্ত গলায় বলল, আচ্ছা আচ্ছা, আর মজা করব না, কাল থেকেই অফিসে যাব। বাবার মুখে এবার একটু সন্তুষ্টির ছাপ, তবে শর্তের মতো কড়া দৃষ্টি রয়ে গেছে। আরিয়ানের বাবা একটু ধীরে কিন্তু দৃঢ় গলায় বলেন, মনে থাকে যেন, কথা দিয়ে কথা রাখবি। আরিয়ান মাথা নেড়ে হালকা হাসি দিল, কিন্তু তার চোখে এখন আর আগের মতো শুধু দুষ্টামি নেই, কোথাও একটা দায়িত্বের ছায়াও দেখা যাচ্ছে। সকালটা যতই স্বাভাবিক লাগুক, অহনার ভেতরে দুনিয়াটা ততটাই অস্থির। রুমে জানালা দিয়ে হালকা আলো ঢুকছে, কিন্তু সেই আলো যেন তার মনে কোথাও উষ্ণতা আনতে পারছে না। বিছানার এক কোণে বসে আছে সে, চুপচাপ, চোখের দৃষ্টি শূন্য, কিন্তু সেই শূন্যতার ভেতরে জমে আছে অনেক প্রশ্ন, অনেক না বলা ব্যথা। হঠাৎ করে তার চোখ ভিজে উঠল, গলা ভারী হয়ে এলো, আর নিজেকে আর আটকে রাখতে পারলো না। অহনা কান্না ভেজা গলায় ফিসফিস করে বলল, এমন কেন করলে রাহাত? তার হাত কেঁপে উঠল, বুকের ভেতর চাপা কষ্টটা যেন ভেঙে বের হয়ে আসছে। অহনা কাঁদতে কাঁদতে বলল, আমি তো তোমাকে ভালোবেসেছি, তাহলে কেন তুমি বিয়ের আসরে এলে না? কেন আমার ভালোবাসাকে সবার সামনে ছোট করে দিলে? সে থেমে শ্বাস নিচ্ছে, চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। অহনা কাপা গলায় আবার বলল, তুমি তো আমাকে একবার বলতে পারতে সমস্যা কি ছিল, কিন্তু না, তুমি একদম উধাও হয়ে গেলে।
সে বিছানার চাদর শক্ত করে চেপে ধরল, যেন সেই ব্যথাটা কিছুটা হলেও আটকাতে পারবে। অহনা কান্নার মধ্যে কণ্ঠটা শক্ত করে বলল, তুমি বিশ্বাসঘাতক, আমি কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। রুমের ভেতর নিস্তব্ধতা আরো ভারী হয়ে গেল। তার কান্নার শব্দ ছাড়া আর কিছুই নেই, কিন্তু সেই কান্নার ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছে। ভালোবাসাটা কি সত্যি একতরফা ছিল, নাকি কোথাও একটা অপূর্ণ সত্য লুকিয়ে আছে, যেটা সে এখনো জানে না? শহরের এক প্রান্তে পুরনো পরিত্যক্ত একটা গুদাম, চারপাশে অন্ধকার জমে আছে, বাতাসে ধুলো আর পুরনো লোহার গন্ধ। ভেতরে নিস্তব্ধতা ভাঙছে শুধু দুইটা কণ্ঠের টান টান কথোপকথনে। আরিয়ান ধীরে ধীরে গুদামের ভেতর ঢুকলো। পেছনে কয়েকজন লোক থাকলেও সে একের সামনে এগিয়ে গেল। তার চোখ স্থির, মুখে কোনো দ্বিধা নেই। একটা কোণে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রাহাত, ক্লান্ত, রাগান্বিত, কিন্তু চোখে এখনো প্রতিবাদের আগুন। রাহাত দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কেন আটকে রেখেছিস? আমি কি করেছি? আরিয়ান ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলল, জানিস না কেন? আমি অহনাকে ভালোবাসি, এটা কি অপরাধ? কথাটা শুনতেই আরিয়ানের চোখ শক্ত হয়ে গেল, মুখে একটু হাসি নেই এখন। আরিয়ান গম্ভীর গলায় বলল, ওর নাম মুখে নিবি না, ও আমার বউ। ষড়যন্ত্র করে ওকে বিয়ে করেছিস, ও জানলে তোকে ঘৃণা করবে। যা খুশি করুক, তবুও ও আমার। এখান থেকে বের হলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ততদিনে অহনা একদম আমার হয়ে যাবে। কথাটা বলে সে এক মুহূর্ত থামলো, তারপর চোখ সরু করে আবার রাহাতের দিকে তাকালো। আরিয়ান ধীরে বলল, আমি সেই ছোটবেলা থেকে ওকে ভালোবাসি, আর তুই 2 দিন এসে ওকে পেতে চাস? এত সস্তা কিছু না। গুদামের ভেতরে বাতাস ভারী হয়ে উঠল। দুজনের চোখে চোখ, একদিকে জেদ, অন্যদিকে প্রতিশোধের ছায়া। রাতটা আবার শান্ত, জানালা বাইরে হালকা বাতাস, রাস্তায় দূরের গাড়ির আলো, আর ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেটা দুজনের ভেতরের অস্থিরতাকে আরো স্পষ্ট করে দিচ্ছে। আরিয়ান দরজাটা খুলে ভেতরে ঢুকলো। হাতে একটা ব্যাগ থেকে হালকা গরম বিরিয়ানি গন্ধ ছড়িয়ে পড়ল রুমে। আরিয়ান স্বাভাবিক গলায় বলল, বিরিয়ানি না তোমার পছন্দ? বিছানায় বসে থাকা অহনা একবারও তাকালো না, মুখটা গম্ভীর। অহনা ধীরে বলল, খেতে ইচ্ছে করছে না। আমি খাইয়ে দেই। না, ভালো লাগছে না। কথাটা শেষ হতে আরিয়ান হঠাৎ করে তার হাতটা ধরে টেনে নিল, একটু জোর করে না, কিন্তু এমন দৃঢ়তা যে অহনা চাইলেও পুরোটা ছাড়তে পারল না। পরের মুহূর্তে সে অহনাকে নিজের কোলে বসিয়ে দিল। খুব স্বাভাবিকভাবে অহনা চমকে উঠে বলল, আরিয়ান কি করছিস? না মা। কিন্তু আরিয়ান কোনো জবাব দিল না, শুধু প্লেটটা হাতে নিয়ে বসে রইল। ধীরে ধীরে সে চামচ খাবার তুলে অহনার দিকে এগিয়ে দিল। আরিয়ান নিচু গলায় বলল, খাও। অহনা কিছু বলল না, কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ খেয়ে নিল। রুমে নীরবতা, শুধু চামচের শব্দ আর মাঝে মাঝে শ্বাসের টান। আরিয়ান খুবই আস্তে বলল, তোমার মন খারাপ থাকলে আমার একদম ভালো লাগে না। অহনা এবারও কিছু বলল না, শুধু চোখ নামিয়ে আবার খেতে লাগলো। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব, রাগ আছে, অভিমান আছে, আবার এই যত্নটাও অস্বীকার করা যাচ্ছে না। আরিয়ান চুপচাপ খাইয়ে যাচ্ছে, আর বাইরের রাতটা আরো গভীর হচ্ছে, কিন্তু এই রুমের ভেতরে ধীরে ধীরে এক অন্যরকম নরমতা তৈরি হচ্ছে, যেটা তার কেউই এখনো পুরোপুরি বুঝতে পারছে না। দিন আস্তে আস্তে বদলাতে থাকে, সময় এগোতে থাকে ঠিকই, কিন্তু তার সাথে বদলে যেতে থাকে দুজনের সম্পর্ক ও সরাগ। জেদ, মান, অভিমান সবকিছুর ভেতর দিয়ে এখন একটা অদ্ভুত নরম অনুভূতি জায়গা করে নিতে শুরু করেছে। অহনা নিজের অজান্তেই আরিয়ানের যত্ন, দুষ্টামি আর অস্থির চিন্তাগুলোকে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর যেটা সে সবচেয়ে বেশি অস্বীকার করত, সেটাই ধীরে ধীরে তাকে টেনে নিচ্ছে। রাতে ঘরের ভেতর হালকা আলো, জানালার পর্দা দুলছে। আরিয়ান সোফায় দাঁড়িয়ে, আর অহনা আজ ইচ্ছে করে শাড়ি পরে এসেছে, একটু অন্যরকম সাজে। আরিয়ান চোখ কুচকে তাকিয়ে হেসে বলল, আমার জন্য শাড়ি পরেছো নাকি? আমার বই গেছে তোর জন্য পড়তে, নিজের ইচ্ছে। আরিয়ান এক পা এগিয়ে সে তার দিকে তাকালো, ঠোঁটে চেনা দুষ্টু হাসি। আরিয়ান আস্তে বলল, কিন্তু তোমার চোখ তো অন্য কিছু বলছে জানো। অহনা এক মুহূর্ত থমকে গেল, লজ্জা আর রাগ একসাথে মুখে ফুটে উঠল। চোখ নামিয়ে নিল। আরিয়ান আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। দুজনের মাঝে দূরত্ব কমে আসতেই অহনার শ্বাস একটু থেমে গেল। সে কিছু বলার আগেই আরিয়ান খুব হালকা করে তাকে কাছে টেনে নিল। একটা দীর্ঘ মুহূর্ত নীরবতা, চোখে চোখ। তারপর আরিয়ান তাকে ধীরে আলতোভাবে জড়িয়ে ধরল, কপালের পাশে হালকা ছোঁয়া দিল। আরিয়ান নিচু গলায় বলল, এভাবে থাকলেই তো ভালো লাগে।
অহনা কিছু বলল না। এবার সে আর সরে গেল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে রাগটা আজ আগের মতো জ্বলে উঠল না, বরং কোথাও একটা অজানা শান্তি এসে ভর করলো। আরিয়ান বুঝে গেল আর কিছু বলার দরকার নেই। সে তাকে আলতোভাবে পাশে নিয়ে বসালো। আর অহনা এবার কোনো প্রতিবাদ করলো না, শুধু চুপচাপ রইল। বাইরে রাত নেমে এসেছে, কিন্তু এই রুমের ভেতরটা দুইটা মানুষই ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছে। রাগ দিয়ে শুরু হওয়ার সম্পর্কটা এখন অজান্তেই অন্য এক সম্পর্কের দিকে মন নিচ্ছে। আরিয়ান সুযোগ পেয়ে অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তারপর আস্তে আস্তে ডুবে গেল ভালোবাসার সাগরে। অহনা আজ আর কিছুই বলল না, সবটাই সে উপভোগ করলো। রাত গভীর হলো, দুটো শরীর একদম লেপ্টে রইল একজন আরেকজনের সাথে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, জানালার বাইরে হালকা বাতাস বইছে। ঘরের ভেতর শুধু ঘড়ির টিকটিক শব্দ, আর সেই নিস্তব্ধতার মাঝে হঠাৎ ফোনটা বেজে উঠল। বিছানার আধো ঘুমিয়ে থাকা অহনা চমকে উঠল। দ্রুত উঠে বসলো। পেটিকোট আর ব্লাউজ পরেই কাপা হাতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে অচেনা নাম্বার। কয়েক সেকেন্ড থেমে সে কলটা রিসিভ করলো। অহনা নিচু গলায় বলল, হ্যালো, কে? ওপাশ থেকে কণ্ঠটা আসতেই অহনার শরীর হঠাৎ থমকে গেল। রাত কাপা গলায় বলল, অহনা বাঁচাও আমাকে, আরিয়ান আমাকে এতদিন আটকে রেখেছিল। অহনা এক মুহূর্তে পুরোপুরি জেগে উঠল, চোখ বড় বড়। অহনা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? ঠিকই বলছি, আমাদের বিয়ের দিনই আমাকে কিডন্যাপ করেছে। তারপর থেকে আমাকে একটা রুমে আটকে রেখেছিল তোমাকে নিজের করার জন্য। অহনার হাত কেঁপে উঠল, ফোনটা শক্ত করে ধরে আছে। রাহাত আবার বলল, আমি আর সুযোগ পেয়ে পালিয়েছি, আমি তোমাকে ঠকাইনি অহনা। কিন্তু এই শেষ কথাটা অহনার কানে আর ঢুকলো না ঠিকভাবে। তার চারপাশটা হঠাৎ যেন থেমে গেল। রুমের বাতাস ভারী হয়ে উঠল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতর একটাই শব্দ ঘুরছে, কিডন্যাপ, লুকানো, আরিয়ান। অহনা ফিস ফিস করে বলল, না, এটা কিভাবে সম্ভব? তার শরীর পাথরের মতো হয়ে গেল। ফোনটা এখনো হাতে, কিন্তু সে আর কিছু বলতে পারছে না। ভেতরে দুনিয়াটা যেন এক সেকেন্ডে উল্টে গেছে। বিশ্বাস, সন্দেহ আর ভয় সব একসাথে তাকে আঘাত করছে। গভীর রাতে নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল অহনার ভেতরে। শান্ত ভেঙে এখন শুধু ঝড়। চোখে ঘুম নেই, হাতে ফোন, মাথায় হাজারটা চিন্তা, আর সেই চিন্তার ভেতরে আগুনের মতো রাগ জমে উঠছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর চিৎকার করে উঠল, আরিয়ান ওঠ, শয়তান বদমাস, তোকে অনেক ছাড় দিচ্ছি। আর না। কি হয়েছে? তুই এটা কিভাবে করলি? তুই তো জানিস আমি রাহাতকে ভালোবাসতাম। আরিয়ান এক মুহূর্ত চুপ করে রইল, যেন কথার ভারটা মেপে নিচ্ছে। অহনার চোখ ভিজে আসছে, কিন্তু রাগে কণ্ঠ আর শক্ত হয়ে উঠল। আমি সব জেনে গেছি, তোর এতদিনের সব নাটক। রুমের ভেতরে বাতাসটা ভারী হয়ে গেল। আরিয়ানের মুখ একটু গম্ভীর হলো। আরিয়ান নিচু গলায় বলল, আমার কিছু করার ছিল না। কিছু করার ছিল না মানে কি? তুই জানিস আমি কাকে ভালোবাসতাম, তারপরেও এইসব করলি কেন? আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কারণ চোখের সামনে তুমি অন্য কারো হবে, এটা আমি মানতে পারতাম না। কথাটা শুনে অহনার শরীর থমকে গেল। চোখে রাগ, অবিশ্বাস আর কষ্ট একসাথে জমে উঠল। অহনা কাপা গলায় বলল, এটা ভালোবাসা না, এটা জোর, এটা অন্যায়। সে পেছনে এক ধাপ সরে গেল, বুক ওঠানামা করছে। আরিয়ান এবার আর কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। রুমের ভেতরে বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। একদিকে অহনার রাগ, অন্যদিকে আরিয়ানের অদ্ভুত শান্ত দৃঢ়তা। দুজনের মাঝখানে একটা সম্পর্ক দাঁড়িয়ে আছে, যেটা এখন ভাঙনের খুব কাছাকাছি। অহনা কাপা গলায় কিন্তু স্পষ্ট রাগ নিয়ে বলল, তোর মতো মিথ্যাবাদীর সাথে আমি থাকবো না। আমি কালকেই বাবাকে বলবো তোকে ডিভোর্স দিব। কথাটা শেষ হতেই হঠাৎ রুমে নীরবতা নেমে এলো, যেন সময় থেমে গেল। আরিয়ানের চোখ এক মুহূর্তে গাঢ় হয়ে গেল, মুখের শান্ত ভাবটা বদলে গেল। সে দ্রুত এগিয়ে এসে অহনার মুখটা শক্ত করে চেপে ধরল, কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল, খবরদার এই কথা মুখে আনলে মুখ ছিঁড়ে দিব। ভয় দেখাস না, ভালোবাসা দেখাই। তোর ভালোবাসা আমার লাগবে না। আমি ছাড়া আর কারো ভালোবাসা তোমার জন্য না। কথাটা বলার সাথে সাথে অহনা দরজার দিকে যেতে চেষ্টা করলো, কিন্তু আরিয়ান তাকে হঠাৎ তার হাত ধরে টেনে নিল। এক ঝটকায় তাকে বিছানার দিকে নিয়ে গিয়ে বসিয়ে দিল, শক্ত করে ধরলো যেন পালানোর সুযোগ নেই। আরিয়ান নিচু গলায় বলল, এক পাও নড়বে না, আমার সাথেই থাকবে। এইবার কিন্তু চিৎকার করব। লাভ নাই, স্বামী স্ত্রীর মাঝে কেউ আসবে না।
কথাটা শেষ হতেই রুমে আবার সেই ভারী নীরবতা নেমে এলো। বাইরে রাত গভীর, কিন্তু ভেতরের সম্পর্কটা আরো গভীর এক টানাপোড়েনে আটকে গেল। সকালটা যেন আগের রাতের ভার এখনো বইয়ে বেড়াচ্ছে। সূর্যের আলো উঠল, বাড়ির ভেতরে পরিবেশ একদম ঠান্ডা, নীরব আর অস্বস্তিতে ভরা। অহনা নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি আর ভেতরে জমে থাকা অদ্ভুত রাগ আর দীর্ঘ নিঃশ্বাস। অন্যদিকে আরিয়ান প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আজ অফিসে যাওয়ার কথা, কিন্তু তার মনটা অন্য জায়গায় আটকে আছে। সে কয়েকবার অহনার রুমের সামনে এসে দাঁড়ালো, তারপর দরজায় হালকা নক করলো। আরিয়ান একটু জোর দিয়ে বলল, অহনা, দরজা খোলো। অহনা, কথা বলবো, রুমে এসো। এবার তার কণ্ঠে অস্থিরতা একটু স্পষ্ট হয়ে উঠল, কিন্তু অহনা চুপ, দরজা বন্ধই রইল। এদিকে বাড়ির ভেতরে অহনার মা এসে পরিস্থিতি দেখলেন। মা দরজার দিকে তাকিয়ে বলেন, অহনা, বের হ, আরিয়ান ডাকছে তোকে। ভেতর থেকে একটু থেমে অহনার কণ্ঠ শোনা গেল। অহনা নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, এখন বের হতে পারবো না। ও আজ অফিসে যাবে। যাক, তাতে আমার কি? এই কথাটা শুনে মা আর কিছু না বলে ধীরে ধীরে সরে গেলেন, মুখে হালকা চিন্তার ছাপ। রুমের ভেতর অহনা আবার চুপ হয়ে গেল। দরজার ওপাশে আরিয়ানের উপস্থিতি অনুভব করলো। সে কোনো প্রতিক্রিয়া দিল না। আর বাইরে দাঁড়িয়ে আরিয়ান কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলেন। তার চোখে একদিকে অভিমান, অন্যদিকে অস্থিরতা। সকালটা যত স্বাভাবিক দেখাচ্ছিল, কথার আঘাতে ততটাই ভারী হয়ে উঠতে লাগলো। রুমের দরজার ওপাশে দাঁড়িয়ে আরিয়ান, তার ভেতর অহনা, দুজনের মাঝখানে অদৃশ্য এক দেওয়াল। আরিয়ান কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই দেখে তার কণ্ঠ একটু শক্ত হয়ে উঠল। আরিয়ান নিচু কিন্তু চাপার আগে বলল, আমি কি দরজা ভাঙবো? ভেতর থেকে সঙ্গে সঙ্গে তীব্র রাগে অহনার কণ্ঠ ভেসে এলো। অহনা রাগে চিৎকার করে বলল, চোখের সামনে থেকে যা, তোর মুখ দেখতে চাই না আমি। কথাটা যেন সরাসরি বুকের ভেতর গিয়ে লাগলো, কিন্তু আরিয়ান দাঁড়িয়ে রইল, নড়ল না। আরিয়ান ধীরে ধীরে বলল, এতটাই অপছন্দ করো আমাকে? ভেতর থেকে এবার কোনো দেরি নেই। তার কণ্ঠ আরো কঠিন, আরো ভাঙ্গা। অহনা স্পষ্ট গলায় বলল, ঘৃণা করি তোকে। এই কথাটা শেষ হতেই হলের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার মুখের অভিব্যক্তি বদলালো না, কিন্তু চোখে কিছু একটা থমকে গেল। সে আর কিছু বলল না। দরজার দিকে একবার শেষবার তাকিয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল। করিডোর দিয়ে তার পায়ের শব্দ মিলিয়ে যেতে লাগলো। আর রুমের ভেতরে অহনা দরজার দিকে তাকিয়ে বসে রইল, কিন্তু নিজের কথার ভারটা হঠাৎ যেন তার বুকেও চেপে বসলো। দুজনে কেউই তখন আর কিছু বলেনি, কিন্তু সে নীরবতাই বলে দিচ্ছিল, এই দূরত্বটা যত সহজে তৈরি হয়েছে তত সহজে মুছবে না। দিনগুলো এক একে কেটে যাচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কটা আর জোড়া লাগছে না এবং আরও ফাঁক তৈরি হচ্ছে। বাড়ির ভেতরে হাসি আড্ডা আগের মতো থাকলেও একই জায়গায় শুধু নীরবতা জমে আছে আরিয়ান আর অহনার মাঝখানে। রাত আরিয়ান বাসে ফিরে রুমে ঢুককেই থমকে গেল। বিছানা ফাঁকা, ঘর অগোছালো নয়, কিন্তু অদ্ভুতভাবে শূন্য। অহনা আজও তার রুমে আসেনি। এক মুহূর্তের জন্য সে দরজার দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। খাওয়ার কথাও ভুলে গেল। শরীরে ক্লান্তি আর মনের ভার একসাথে চেপে বসেছে। কিছুক্ষণ পর দরজায় নক হলো। আরিয়ানের মা দাঁড়িয়ে আছেন। মা চিন্তিত গলায় বলেন, আরিয়ান, খেতে আয়। কে এসেছি মা? মা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, কিন্তু কিছু না বলে ধীরে ধীরে চলে গেলেন। আর রুমের ভেতর আরিয়ান একা চোখ বন্ধ করলেও ঘুম আসছে না। সে রাতের পর থেকে দিনগুলো একভাবে চলতে থাকে। 1 মাস কেটে গেছে। এই 1 মাসে একটা জিনিসই সবচেয়ে বেশি স্পষ্ট, আরিয়ান আর অহনার মধ্যে কোনো কথা নেই, কোনো দেখাও নেই, যেন একই বাড়িতে থেকেও দুইটা আলাদা পৃথিবী। অহনা আর তার রুম থেকে বের হয় না বললেই চলে। আরিয়ান কয়েকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু অহনা প্রতিবারই চুপ থেকেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আরিয়ান ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এই নীরবতা আর রাগ শুধু দূরত্ব নয়, এটা একটা দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে। আর সেই দেওয়াল ভাঙতে না পেরে সে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ছে। অবশেষে সেই রাত পুরো বাড়ি শান্ত, সবাই নিজেদের ঘরে, কিন্তু আরিয়ানের রুমে আলো জ্বলছে। সে বসে আছে এক গম্ভীর মুখে। অনেকক্ষণ চুপ করে থাকার পর সে ধীরে ধীরে সিদ্ধান্ত নিল। সে বুঝে গেছে এভাবে আর থাকা সম্ভব না। কিছুক্ষণ পর সে ঘর থেকে বের হয়ে সবার সামনে দাঁড়াবে, আর সেখানেই একটা সিদ্ধান্ত জানাবে, সে দেশ ছেড়ে চলে যাবে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আরিয়ান শান্ত মুখে তার বাবার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে সিদ্ধান্ত স্পষ্ট। আরিয়ান ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, আমি দেশ ছেড়ে চলে যেতে চাই।
কথাটা শেষ হতে চারপাশে নীরবতা নেমে এলো। সবাই যেন একসাথে থমকে গেল। ঠিক তখনই অহনা সিঁড়ি দিয়ে নামছিল, নিচে পা রাখতেই কথাটা তার কানে গেল। সে এক মুহূর্তে থেমে গেল, শরীরটা যেন স্থির হয়ে গেল। চোখটা আরিয়ানের দিকে আটকে রইল। আরিয়ানের বাবা অবাক হয়ে বললেন, কেন হঠাৎ এই সিদ্ধান্ত কেন? ভালো লাগছে না? তোমার সংসার আছে এখন। আরিয়ান একটু হালকা হাসলো, কিন্তু কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করলো। রাত সবাই ঘুমিয়ে গেছে, বাড়ির আলো নিভে গেছে, কিন্তু একজন জেগে আছে। অহনা ধীরে ধীরে আরিয়ানের রুমের সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড থমকে থেকে দরজায় নক করলো। আরিয়ান ভেতর থেকে বলল, কে? দরজা খুলতে সে একটু অবাক হয়ে গেল। অহনা এত রাতে। অহনা ভেতর ঢুকলো, মুখে অস্থিরতা, চোখে প্রশ্ন। অহনা সরাসরি বলল, দেশ ছেড়ে চলে যেতে চাস কেন? আমার ইচ্ছে। তাহলে নাটক করে বিয়ে করছিস কেন? বউ তো মানে না। মানতে হলে কাছে থাকতে হয়, পালিয়ে যেতে হয় না। কাছে থাকলে কি বউ ভালোবাসবে? থেকেই দেখ। কথাটা শেষ হতেই রুমে নীরবতা নেমে এলো। আরিয়ান হঠাৎ এক পা এগিয়ে এসে অহনাকে জড়িয়ে ধরল, শক্ত করে না, কিন্তু এমনভাবে যেন সে হারাতে চায় না। আরিয়ান কাঁপা গলায় বলল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। অহনা এক মুহূর্ত থমকে গেল, তারপর ধীরে ধীরে তার হাত উঠে এলো। অহনা ফিসফিস করে বলল, আমিও না। চোখে পানি জমে উঠল, কিন্তু এবার সেটা কষ্টে না। অহনা আস্তে বলল, এতদিনে বুঝেছি আমিও তোকে ভালোবাসি। আরিয়ান যেন এই কথারই অপেক্ষায় ছিল। সে সাথে সাথে অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা আজ আর বাধা দিল না, সেও সাথে সাথে রেসপন্স করতে লাগলো। আরিয়ান অহনাকে কোলে করে বেলকনি দোলনায় বসিয়ে দিল, তারপর ফিসফিস করে বলল, আজ আমরা চন্দ্রবিলাস করব। আমিও দেখতে চাই আমার চাঁদ সুন্দর নাকি আকাশের চাঁদ।